ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান ম্যারাথন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আইএডুকেশনের পক্ষ থেকে তোমাদের মুন্না ভাইয়া। আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য পদার্থবিজ্ঞানের একদম ঐতিহাসিক একটা ম্যারাথন ক্লাস করব। আমি ক্লাসের শুরুতে এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি, ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে তোমরা পরীক্ষার হলে সর্বোচ্চ সংখ্যক বেনিফিটেড হবে এবং প্রশ্ন হুবহুব কমন পাবে। হুবহুব কমন না আসলেও কনসেপ্ট ইনশাআল্লাহ কমন চলে আসবে। আমরা আজকের একটা ক্লাসে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের যে প্রশ্নগুলো অলরেডি বিগত বছরগুলোতে এসেছিল তার আলোকে প্রত্যেকটা কনসেপ্ট বেসিক টু অ্যাডভান্স ইনশাল্লাহ আলোচনা করব এবং একটা প্রশ্ন যেভাবে আসছে ওইভাবে না এসে আর কীভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে এ টু জেড আজকের ক্লাসে বিস্তারিত ইনশাল্লাহ কথাবার্তা হবে। সো সবাই দ্রুত চলে আসো আজকের ক্লাসে। যারা অলরেডি লাইভ ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো তারা একটু ভাইয়াকে কষ্ট করে জানাও যে ভাইয়া সব কিছু তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমরা বেশি কথা বলবো না, শুরুতেই বলে নিচ্ছি ক্লাসটা যেহেতু ম্যারাথন ক্লাস, লম্বা সময় ধরে ক্লাস হবে। সো ক্লাসের শেষ পর্যন্ত তোমাকে থাকতে হবে। আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি, তুমি যদি আমার এই ক্লাসটা করো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ফিজিক্স থেকে প্রশ্ন তোমার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তুমি ফিজিক্সে সর্বোচ্চ সংখ্যক মার্ক ক্যারি করে আসতে পারবা ইনশাল্লাহ। ওকে, সো সবাই একটু আমাকে কমেন্টে ইনশিওর করো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আমিও সকল গ্রুপে একটু চেক করে নিব। সো সবাই একটু দ্রুত চলে আসো আজকের ক্লাসে, সবাই একটু দ্রুত চলে আসো আজকের ক্লাসে। যারা অলরেডি চলে আসছো তারা একটু ভাইয়াকে কনফার্ম করো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা একটু দ্রুত ভাইয়াকে কনফার্ম করে দাও, তাহলে আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, সো আমি একটু আমাদের সকল গ্রুপগুলোতে আমাদের ক্লাসটা দিয়ে নিচ্ছি। সো সবাই একটু আমাকে কনফার্ম করো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি আমাদের সকল গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি। আর অলরেডি তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে তোমাদের সকল বন্ধুদের শেয়ার এবং মেনশন করে দাও। যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছে এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে, আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি আজকের ফিজিক্স ক্লাস করার পরে ফিজিক্স নিয়ে ইনশাল্লাহ টেনশন থাকবে না। শেষ মুহূর্তে ফিজিক্সটা তুমি কীভাবে রিভিশন দিবে, ফিজিক্স কীভাবে আলটিমেটলি এই কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন সময় আছে, 2 থেকে 3 দিন। সো এই সময়টা ফিজিক্সটা তুমি কীভাবে খুব সুন্দর মতো আয়ত্তে আনতে পারবে এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্ক তুমি ক্যারি করতে পারবে, তার একটা এ টু জেড গাইডলাইন আজকের ভিডিওতে বা আজকের লাইভ ক্লাসে আমি তোমাদেরকে দিয়ে দেবো। সো সবাই দ্রুত একটু আমাকে বলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা আর বেশি সময় নষ্ট করবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। সো সর্বপ্রথম আমি তোমাদেরকে একটু রুটিনটা জানাই দিব। তোমরা অনেকেই রুটিন জানো না, আমরা কিন্তু অলরেডি আইএডুকেশন এবং আইএডুকেশন সায়েন্স থেকে তোমাদের জন্য 4টা ক্লাসের ব্যবস্থা করেছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হবে। আজকে থেকে কিন্তু আমাদের ম্যারাথন ক্লাস শুরু। দ্যাট মিনস আমাদের 12 তারিখ রবিবার পদার্থবিজ্ঞান রাত 9টায় ক্লাস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, আমরা আজকের ক্লাসটা কিন্তু করতেছি। ঠিক একইভাবে 13 তারিখে ভাইয়া অর্থাৎ কালকে সোমবারে উচ্চতর গণিত ক্লাস আছে। উচ্চতর গণিত ক্লাসটা কখন অনুষ্ঠিত হবে সময়টা ভালোভাবে খেয়াল করবা। উচ্চতর গণিত ক্লাস কিন্তু সকাল 11টায়, অর্থাৎ কালকে তোমাদের সাথে উচ্চতর গণিত ক্লাস হবে। তুষার ভাইয়া খুব সুন্দরভাবে উচ্চতর গণিত ক্লাসটা তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই দিবে। সো উচ্চতর গণিত ক্লাস কালকে সকাল 11টায়, অর্থাৎ তারিখ কত, 13 তারিখে, 13ই জুলাই। তারপরের দিন 14 তারিখে তোমাদের সঙ্গে জীববিজ্ঞান ক্লাস অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30। পরবর্তীতে 15 তারিখ রসায়ন ক্লাস অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30। 16 তারিখ তোমাদের নিজের পড়াশোনা করার জন্য আমরা যে ক্লাসগুলো করাইলাম তোমরা যাতে রিভিশন দিতে পারো, সো 16 তারিখ তোমাদের জন্য বন্ধ থাকবে। আর 17 তারিখ তো তোমাদের ডিসিইউ পরীক্ষা। সো আমরা খুব সুন্দরভাবে প্ল্যান মাফিক তোমাদেরকে খুব সুন্দরভাবে এই শেষ মুহূর্তের প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমাদের আইএডুকেশন থেকে। ওকে, আচ্ছা, সো রুটিনটা জানানো শেষ। এখন আসি যে তোমাদের জন্য আর কি কি চমক ছিল তোমাদের জন্য ভাইয়া, আর কি কি চমক ছিল। তোমরা কিন্তু সবাই জানো অলরেডি, তোমরা অনেকেই পরীক্ষা দিচ্ছ। তোমাদের জন্য আমরা আইএডুকেশন থেকে একদম ডিসিইউ স্ট্যান্ডার্ড ফ্রি মডেল টেস্ট, ইন টোটাল 10টা মডেল টেস্ট নিচ্ছি। সো এই মডেল টেস্টগুলান অবশ্যই শেষ মুহূর্তে দিবা। মডেল টেস্ট দিলে তুমি তোমার নিজের প্রস্তুতি সম্পর্কে জানতে পারবা এবং তোমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুলে যাচ্ছ, এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারবা। অর্থাৎ নিজের দুর্বলতা বের করার জন্য এই মডেল টেস্টের কোনো কিন্তু বিকল্প নেই। ওকে, সো অবশ্যই এই মডেল টেস্টগুলো দিয়ে ফেলবা এবং এই মডেল টেস্টগুলো তুমি যদি দাও মোটামুটি তোমার এইখানে 10টা মডেল টেস্টের মধ্যে তোমার দেখা গেছে যে ইন টোটাল 800 কোশ্চেন। কত কোশ্চেন ভাইয়া? একদম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ড 800টা কোশ্চেন তোমার এ টু জেড প্র্যাকটিস করা হয়ে যাবে। এবং আমাদের এই ম্যারাথন ক্লাস এবং এই মডেল টেস্টের কোশ্চেনগুলান
তুমি যদি খুব সুন্দরভাবে বুঝে একবার চোখ বুলায় যাইতে পারো, ইনশাল্লাহ আমি আশাবাদী তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো আমাদের এই ম্যারাথন ক্লাস করবে এবং মডেল টেস্টের কোশ্চেন, ভাই মডেল টেস্টে এখন যা পাও, ধরো তুমি একটু মার্ক কম আসলেও হতাশ হওয়ার দরকার নাই। যেই কয়েকটা জিনিস বা যেই কয়েকটা কোশ্চেন তুমি ভুল করছো বা যেই কয়েকটা কোশ্চেন পারো নাই, সাবমিট করার পরে ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবে অ্যাপসের মধ্যে। খুব সুন্দরভাবে ওই কোশ্চেনটা সমাধান করতে হয় কিভাবে, সেটার ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দেখে ফেলবা। এই মডেল টেস্টগুলো কোথায় হচ্ছে ভাইয়া? প্লে স্টোরে গিয়ে আইএডুকেশন প্রো অ্যাপসটা সার্চ দিবা। প্লে স্টোরে গিয়ে আইএডুকেশন প্রো অ্যাপসটা সার্চ দিবা। অ্যাপসের মধ্যে আমাদের আইএডুকেশন প্রো অ্যাপস, আমি আবারও বলতেছি, দেখো একটু লিখে দেই, এডুকেশন প্রো। প্লে স্টোরে গেলেই এই অ্যাপস পেয়ে যাবে। আইএডুকেশন না, আমাদের অলরেডি দুইটা অ্যাপস আছে, আইএডুকেশন প্রো। আইএডুকেশন প্রো অ্যাপসে আমাদের পরীক্ষাগুলো হচ্ছে ফ্রি এক্সাম সেগমেন্টে। সো সেখানে গিয়ে তুমি সম্পূর্ণ ফ্রিতেই আমাদের এই 10টা মডেল টেস্ট দিতে পারবে। এখনও কিন্তু আমাদের মডেল টেস্ট রানিং। আজকে কয় তারিখ ভাইয়া? আজকে হচ্ছে 12 তারিখ। তাহলে 12 তারিখ আজকে রানিং চলতেছে 6 নাম্বার মডেল টেস্ট, কালকে 7 নাম্বার, ঠিক একইভাবে টানা আমরা 16 তারিখ পর্যন্ত নিব তোমাদের হচ্ছে 10টা মডেল টেস্ট। সো যারা ভাই মডেল টেস্টগুলো দাও নাই এখনও, একদম অ্যাপসে গিয়ে দেখবা 1 2 3 4 5 6 সবগুলানি সাজানো আছে, ঠিক আছে? তুমি বিগত যেগুলো হয়ে গেছে সেগুলোও তুমি দিতে পারবা। সো সবাইকে রিকোয়েস্ট করতেছি ভাইয়া, অবশ্যই মডেল টেস্ট দিবা। মডেল টেস্টে মার্ক যদি কমও আসে, মন খারাপ করার কোনো দরকার নাই, হতাশ হওয়ার কোনো দরকার নাই। প্রশ্ন এবং ব্যাখ্যা সহ আলটিমেটলি সমাধানটা একটু মাথার মধ্যে সেট করে নিবা। বুঝতে পারছো? আচ্ছা চলো তাহলে আমরা পরবর্তীতে আমরা ক্লাস শুরু করবো। তার আগে ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে আজকের এই ক্লাসটা আমাদের আইএডুকেশন পেজ এবং আইএডুকেশন সায়েন্স পেজ দুই জায়গা থেকেই যাচ্ছে, আইএডুকেশন এবং আইএডুকেশন সায়েন্স পেজ। সো তোমরা একটু চেষ্টা করো ভাইয়া সবাই আইএডুকেশন সায়েন্স ফেসবুক পেজটা থেকে ক্লাস করার জন্য। আমি আবারও বলতেছি, আইএডুকেশন সায়েন্স পেজটা থেকে ক্লাস করো, কারণ আমি তোমাদের কমেন্ট আইএডুকেশন সায়েন্স পেজ থেকে পড়বো। সো সবাই আইএডুকেশন সায়েন্সে এসে কমেন্ট করবা এবং সবাই আইএডুকেশন সায়েন্স থেকে ক্লাসটা করো, ওকে? নাহলে তোমাদের আমি কমেন্ট দেখতে পারবো না। যারা আইএডুকেশন থেকে ক্লাস করতেছো তোমরা সার্চ বারে যাও, আইএডুকেশন সায়েন্স লিখে সার্চ দাও এবং আমাদের এই পেজটা থেকে সবাই লাইভ ক্লাসটা করো, আইএডুকেশন সায়েন্স, ওকে? আচ্ছা তাহলে চলো আমরা বেশি কথা বলবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। আমরা সর্বপ্রথম যেই কোশ্চেনটা দিয়ে শুরু করব, আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অলরেডি 2 বছরের কোশ্চেন আছে আমাদের, বিগত 2 বছরের কোশ্চেন, যেটা ঢাকা সেন্ট্রাল, আগে 7 কলেজের গুলান তো আছেই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার পরে 2 বছর পরীক্ষা হয়েছে, এবার নিয়ে 3 বছর, আলটিমেটলি তৃতীয় পরীক্ষাটা হবে। সো আমরা আজকের ক্লাসে বিগত বছরের কোশ্চেন আমরা 2 বছরের তো দেখব, তার পাশাপাশি ওই কোশ্চেনগুলো আর কি কীভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, অর্থাৎ যেই কোশ্চেনগুলো আমাদের অন্যান্য ইউনিভার্সিটি যেমন রাজশাহী, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এগুলান চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ছিল। সো আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি যেই টপিকগুলান থেকে প্রশ্ন আসছে, ওই টপিকগুলার থেকে আমরা অন্যান্য ইউনিভার্সিটি কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলোর সমাধান করব। যেমন আমি তোমাকে যদি বলি যে ভাই এই কোশ্চেনটা কত সালের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন, এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন হচ্ছে তোমার এইটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 24-25 সেশন, দ্যাট মিনস একদম গরম কোশ্চেন, একদম রিসেন্ট ইয়ারের কোশ্চেন। দেখো এখন এইখান থেকে আমি একটু বলে নেই, তারপরে সমাধান শুরু করি। দেখো রোদ থেকে প্রশ্ন আসছে, তারপরে আমরা কি করব, দেখো রোদ থেকে কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা দেখব যে ভাইয়া এই রোদ থেকে আর কি ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো তার মানে এই যে রাজশাহীর কোশ্চেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আসছিল রোদ থেকে, তারপরে দেখো এইখানে আবার রাজশাহীতে আসছিল, আবার দেখো খুলনা ইউনিভার্সিটি চট্টগ্রামে আসছিল, আবার এটা রাজশাহী কোশ্চেন। সো রোদ থেকে আমরা এইভাবেই পড়াশোনা করব যে ভাইয়া সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে ওই টপিক থেকে আলটিমেটলি আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং ওই টপিকটা বারবার তো ওই কোশ্চেনটাই রিপিট হবে না, ওই কোশ্চেনটা ঘুরায় পেঁচায় আসতে পারে, যত ধরনের ঘুরায় পেঁচায় আসতে পারে। একটা কোশ্চেন ধরার পরে আমরা ওই টপিকের একদম 14 গোষ্ঠী খুব সুন্দরভাবে ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ, ওকে? সো ক্লাসটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। সো ক্লাসটা একদম শেষ পর্যন্ত উপস্থিত থাকবে, ওকে? তাহলে চলো আমরা প্রথম কোশ্চেনটা সমাধান করা শুরু করে দিই। যে ভাইয়া প্রথম কোশ্চেনটা একটু দেখো তো দেখি কি বলতেছে, যে 16 ওহম রোধের, কি বলতেছে ভাইয়া, 16 ওহম রোধের একটি তারকে সমান 4টা খণ্ড, কয়টা খণ্ড? সমান 4টা খণ্ডে বিভক্ত করে এদেরকে সমান্তরাল সমবায়ে, আবার কি বলছে, সমান্তরাল সমবায়ে সংযোগ করা হলে তুল্য রোধ কত হবে, ওকে? তাহলে দেখো আমাদের 4টা খণ্ড করছে, সবার আগে এটা বুঝতে হবে যে ভাইয়া কয়টা খণ্ড করছে, 4টা খণ্ড। তাহলে ধরো আমাদের 4টা খণ্ড, তাহলে এইটা একটা খণ্ড, তারপরে এইটা একটা খণ্ড, তারপরে এইটা একটা খণ্ড, তারপরে এইটা একটা খণ্ড। তো 4টা খণ্ড করছে, 4টা খণ্ড করার পরে এদেরকে আবার কিসের সাথে কিভাবে সংযুক্ত করছে, সমান্তরাল সমবায়ে সংযুক্ত করছে। তাহলে এটা আমরা সমান্তরাল সমবায়ে সংযুক্ত করে ফেললাম, ওকে? এখন কথা হচ্ছে যে ভাই 4টা খণ্ডে বিভক্ত করার পর এই প্রত্যেকটা রোধের মান কত? তাহলে
দেখো আমাদের প্রাথমিক অবস্থায় রোধের মান কত ছিল 16, প্রাথমিক অবস্থায় রোধের মান কত ছিল 16, পরবর্তীতে কয়টা খণ্ড করছো, যেই কয়টা খণ্ড করবা সেই কয়টা খণ্ড দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 4টা খণ্ড করছি, তাহলে 4 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 4 4 কত ভাইয়া, 4 4 16। তাহলে এখন প্রত্যেকটা ওহম এখানে হচ্ছে 4 ওহম 4 ওহম করে আছে, 4 ওহম 4 ওহম 4 ওহম 4 ওহম। এখন আমরা এটাকে সমান্তরাল পজিশনে আছে, তাহলে সমান্তরাল পজিশনের জন্য আমাদের বেসিক সূত্রটা কি, যে ভাইয়া 1/RP ইকুয়ালস টু কয়টা আছে 4টা, দ্যাট মিনস 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4, তাই না? সো এখন এটাকে সমাধান করলেই আমাদের হবে। কিন্তু তুমি যদি এভাবে করতে যাও তাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে একটু প্যারা খেয়ে যাবা। দেখো এটা যদি আমরা দেখি, একটু পরে আমি এগুলোর বেসিক জিনিস শিখাবো, তার আগে একটু জাস্ট খালি দেখাই। দেখো যদি দেখি যে ভাইয়া সমমানের রোধ, যদি দেখি যে ভাইয়া সমমানের রোধ সমান্তরাল সমবায়ে আছে, তাহলে তুল্য রোধ বের করার শর্টকাট টেকনিক কি ভাইয়া, শর্টকাট টেকনিক হচ্ছে R/N। তাহলে এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে আমাদের এখান থেকে দেখো আমাদের তুল্যরোধ কত হবে, তাহলে তুল্যরোধটা বের করে ফেলবো আমরা, তুল্যরোধ কত তুল্যরোধ বের করে ফেলবো। তাহলে দেখো আর এর মান কত, আর এর মান হচ্ছে 4, আর এর মান 4 বসাই দাও, ডিভাইডেড বাই এন এর মান কত, 4টা রোধ ছিল তাহলে 4, তাহলে 4 4 কাটা, তাহলে আমাদের 1 ওহম। তো ফ্যান্টাস্টিকভাবে আমাদের এটাই অ্যান্সার। সো আমরা দেখি আমাদের 1 কোথায় আছে, ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? আমি আবার একটু রিকল করে দিচ্ছি, দেখো এখানে আমাদের প্রাথমিক একটা রোধ ছিল, ওইটাকে খণ্ড খণ্ড করে ফেলছো 4টা খণ্ড। সো এখন প্রত্যেকটা তারের রোধ কত হবে, যেটা প্রাথমিক ছিল, যে যতটা খণ্ড করছো ওই খণ্ড দ্বারা ভাগ করবা, তারপরে যেটা আসবে সেটাই হচ্ছে এখন প্রত্যেকটা তারের রোধ। সো আমরা আবার কি বলছে, সমান্তরাল সমবায়, 4টাকে সমান্তরাল লাগাই দাও, তাহলে 4টা সমান্তরালের বেসিক সূত্র হচ্ছে আমাদের 1/RP ইকুয়াল টু 1/R1 1/R2 1/R3 1/R4, সবগুলোকে যোগ করে আমাদের উত্তর আসবে। বাট এভাবে করতে গেলে টাইম লাগবে, লসাগু করতে হবে, এই জন্য আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব। যদি দেখি সমমানের রোধ সমান্তরাল সমবায় আছে, তাহলে শর্টকাটে তুল্য রোধ বের করার সূত্র হচ্ছে R/N। সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো দেখি, সবাই বুঝতে পারছো কিনা, সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা এবং সবার ক্লিয়ার কি না, ক্লিয়ার হলে ডান বলো। সো এখন আমরা এই রোধ থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে একদম A to Z আলোচনা করে ফেলবো। যে ভাইয়া আমাদের রোধ, এই রোধ কনসেপ্টটা কিন্তু ভাইয়া খুবই 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 গুরুত্বপূর্ণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, মারাত্মক 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 ইম্পর্টেন্ট, 3 স্টার। সো আমরা এখন রোধ নিয়ে একদম A to Z পড়াশোনা শুরু করে ফেলবো। সো চলো সবার আগে আমরা জানি যে ভাইয়া সমান্তরাল এবং শ্রেণী সমবায় থাকতে পারে। আমাদের সার্কিট মূলত 3 ধরনের, সমান্তরাল, শ্রেণী এবং আমাদের কি মিশ্র সার্কিট থাকে। তাহলে আমরা সিরিজে যদি থাকে তাহলে RS ইকুয়াল টু আমরা কিভাবে বের করতে চাই, যে ভাইয়া সবগুলোকে যোগ করে দিতে হয়, R1 R2 প্লাস ড্যাশ 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 প্লাস RN পর্যন্ত। আবার যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ বের করার নিয়ম কি, 1/R1 প্লাস 1/R2 তারপরে প্লাস ড্যাশ 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 1/RN পর্যন্ত। ওকে, এখন আসো যে ভাইয়া এইটার কিছু শর্টকাট ভার্সন আছে। যেমন তোমাকে যদি বলা থাকে যে ভাইয়া 2টা রোধ সমান্তরাল পজিশনে আছে, তাহলে তুমি তুল্য রোধ বের করতে পারবা কিভাবে ভাইয়া, গুণফল ডিভাইডেড বাই যোগফল, গুণফল ডিভাইডেড বাই যোগফল, গুণফল ডিভাইডেড বাই যোগফল, এগুলো কিন্তু খুবই কাজে লাগবে। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস যেগুলো বেসিক গুরুত্বপূর্ণ জিনিস, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এখন খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। দেখো এখন এইটার একটা শর্ত আছে, এই শর্তটা কি, যে ভাইয়া শুধুমাত্র 2টা রোধের বেলায় এই সূত্র কাজ করবে। 2টা রোধ, তোমাকে যদি বলে ভাই 3টা রোধ পরস্পর সমান্তরালে আছে, তাহলে গুণফল ডিভাইড বাই যোগফল করবা, তাহলে উত্তর মিলবে না। কিন্তু শুধুমাত্র 2টা রোধের বেলায় কাজ করবে, শুধুমাত্র কয়টা রোধের বেলায় কাজ করবে, 2টা রোধের বেলায় কাজ করবে, গুণফল ডিভাইড বাই যোগফল। ওকে, আবার এখন আমরা এইখান থেকে যেটা লাগবে, যে ভাইয়া আমাদের শ্রেণী এবং সমান্তরালের কিছু শর্টকাট ভার্সন আছে। যেমন 1 নাম্বারটা আমি যদি বলি যে ভাইয়া এন, অথবা আমি এভাবে লিখি যে ভাইয়া সমমানের রোধ শ্রেণীতে থাকলে, সমমানের রোধ শ্রেণীতে থাকলে তুল্য রোধ কত হবে, শ্রেণীতে তুল্য রোধ কত হবে, সমমানের রোধ শ্রেণীতে থাকলে তুল্য রোধ হবে N × R। আবার আমি যদি বলি সমমানের রোধ সমান্তরালে আছে, একটু আগেই তোমাদেরকে শিখাইছি, সমমানের রোধ সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধ কত হবে, যে ভাইয়া R ডিভাইডেড বাই N, R ডিভাইডেড বাই N। মারাত্মক 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 ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলা, মারাত্মক ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলা। আবার আসো যে ভাইয়া এখান থেকে আর কি আসতে পারে, যে একটা তারকে টেনে N গুণ করছি, ঠিক আছে, তাহলে আরও কিছু ফর্মুলা আমরা লিখি, যে একটা তারকে টেনে N গুণ করছি, তাহলে কি বললাম, যে একটি তারকে টেনে N গুণ করলে আমাদের আর নিউ অর্থাৎ নতুন আমাদের রোধটা কত থাকবে, তখন হবে N² × R, N² × R। তাহলে আমরা টেনে যদি 2 গুণ করি তাহলে
টু স্কোয়ার, তার মানে 4 এর সাথে প্রাথমিক অবস্থায় রোধটা গুণ করে দিব। ওকে ওকে, আবার আসো যে ভাইয়া একটা তারকে টেনে এন গুণ, একটি তারকে টেনে আমাদের হচ্ছে টেনে আমরা যদি বলি যে ভাইয়া একটা তারকে টেনে আমরা হচ্ছে দৈর্ঘ্য এন গুণ এবং ব্যাসার্ধ এন গুণ করলাম, দৈর্ঘ্য এন গুণ ও ব্যাসার্ধ এন গুণ, দৈর্ঘ্য এন গুণ ও ব্যাসার্ধ যদি এন গুণ করে ফেলি, এন গুণ করলে আমাদের আর নিউ নতুন রোধটা কি হবে, এইটার সূত্র হচ্ছে আর ডিভাইডেড বাই এন, আর ডিভাইডেড বাই এন। ওকে, এই সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে এখানে একটা তোমাকে বেসিক ইনফরমেশন মাথায় রাখতে হবে যে ভাইয়া যদি এন সমান না হয়, ধরো এই যে দৈর্ঘ্য এন গুণ এবং ব্যাসার্ধ, ব্যাস বা ব্যাসার্ধ, এখানে ব্যাসও থাকতে পারে, সো ব্যাস বা ব্যাসার্ধ এন সেম না হলে, এন কি না হলে, সেম না হলে, এন সেম না হলে, ধরো এমন বলা আছে যে ভাইয়া আমাদের দৈর্ঘ্য দ্বিগুণ করছে, ব্যাসার্ধ অর্ধেক করে ফেলছে, তাহলে এন এর মান কি সমান হলো, একটাতে 2 একটাতে হচ্ছে হাফ, তাহলে সমান না, তখন আমরা এই শর্টকাট পড়বে না, তখন আমাকে বেসিক পদ্ধতিতে যাইতে হবে, তখন আমাকে কি করতে হবে, বেসিক পদ্ধতিতে যাইতে হবে। এখন বেসিক পদ্ধতিতে কি জিনিস ভাইয়া, সো আমি যদি তোমাদেরকে দেখাই যে বেসিক পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান করব, আমরা সবাই জানি যে ভাইয়া রোধের বেসিক সূত্রটা কি, বেসিক সূত্র, রোধের বেসিক সূত্রটা কি বলো, রোধের বেসিক সূত্রটা কি, যে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। সো এখন এটাকে যদি ভাঙ্গি তাহলে রো এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ারও আমরা লিখতে পারবো। ওকে, সো তখন দেখো আমাদের দৈর্ঘ্যর সাথে আমাদের ক্ষেত্রফল কি সম্পর্ক, যে ভাইয়া দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং আমাদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ক্ষেত্রফলের সাথে কি ভাইয়া, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমাদের এইখানে আমরা লিখতে পারবো যে আর সমানুপাতিক আমাদের এল ডিভাইডেড বাই এ। তখন আমরা এই বেসিক নিয়ম দিয়ে করব যে ভাইয়া যদি আমাদের এন এর মান সমান না থাকে, ওকে, এন এর মান সমান না থাকে। সো এখন দেখো এই যে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক যে সম্পর্কগুলো পাইলাম আমরা, সো এইখান থেকে এ কে ভাঙাইলে আবার আর সমানুপাতিক আমরা কি পাই আর স্কোয়ার জানি, তাহলে 1 ডিভাইডেড বাই আর স্কোয়ারও আমরা বলতে পারবো। সো এই সম্পর্কগুলো থেকে তোমাদের ডিসিইউ ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে এমসিকিউ আসার সম্ভাবনা ডিসিইউতে সব থেকে বেশি। এখান থেকে প্রশ্ন একটু পরে আমরা প্র্যাকটিস করব। সো এখান থেকে আর কি মাথায় রাখতে হবে আমি একটু সামারি করে বলে দিচ্ছি, যে এইখানে আপেক্ষিক রোধ, এই আপেক্ষিক রোধের ভাইয়া এককটা কি, রো এর একক কি, দেখো আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, মনে রাখবা ওহম মিটার। তারপরে আমাদের রোধের বিপরীত রাশিকে কি বলা হয়, সিমেন্স বলা হয়। সো আমাদের রোধের বিপরীত রাশির আলটিমেটলি পরিবাহিতার একক সিমেন্স। সো আমরা যদি বলি যে ভাইয়া পরিবাহিতা কি 1 ডিভাইডেড বাই আর, রোধের বিপরীত রাশি। সো এটার একক তাহলে কি হবে, ওহম ইনভার্স 1, অথবা এটাকে আমরা সিমেন্স বলে থাকি। ওকে, সো এই এককটা খুবই গুরুত্বপূর্ণ, আপেক্ষিক রোধের এককও খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখো রোধ থেকে আসছে, রোধের একদম 14 গোষ্ঠী পড়ে ফেলবো। এখান থেকে যদি প্রশ্ন আসে ক্লাসের স্লাইড থেকে কমন আসবে ইনশাল্লাহ, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, সেভাবে আমি আজকের ক্লাসটা তোমাকে করাবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা আপেক্ষিক রোধ এবং পরিবাহিতা সম্পর্কে জেনে ফেলছি। এখন এইখান থেকে নির্ভরশীলতা থেকে প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে, নির্ভরশীলতা। তাহলে রোধ কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে, রোধ 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে। রোধ কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে ভাইয়া, 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে। এটা কিভাবে মনে রাখা যায়, LATE, লেট, দেরি করার ইংরেজি দ্বারা। তাহলে এলতে আমাদের লেন্থ মানে কি দৈর্ঘ্য, এতে আমাদের এরিয়া মানে ক্ষেত্রফল, টিতে আমাদের টেম্পারেচার মানে তাপমাত্রা, আর ইতে আমাদের এলিমেন্টস মানে উপাদান। সো এই রোধ কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে, 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে। কিন্তু এইখানে যদি তোমাকে পরীক্ষায় একটু পেঁচাই দেয় যে ভাই আপেক্ষিক রোধ কার উপর ডিপেন্ড করে, আপেক্ষিক রোধ যদি বলে দেয় আপেক্ষিক রোধ যদি বলে দেয় তাহলে আপেক্ষিক রোধটা কি হবে, 2টা বিষয়ের উপর, শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর, উপাদান এবং তাপমাত্রার উপর। সো রোধ বলছে নাকি আপেক্ষিক রোধ বলছে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, সো পরীক্ষায় যদি ভাইয়া রোধ থেকে প্রশ্ন আসে তাহলে এই সম্পর্কগুলো থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। যদি থিওরি টাইপ আসে অথবা ম্যাথমেটিক্যাল টাইপ আসে এবং যদি শর্টকাট অ্যাপ্লাই করে আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে দ্রুত সমাধান করতে চাই, তাহলে অন্তত রোধের এই ইনফরমেশনগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই আপনি খালি বেসিকটাই শিখাবেন, এগুলোর প্রয়োগ ভার্সন শিখাবেন না, যে ভাই এগুলো কিভাবে আসলে প্রশ্ন আসে এটা দেখাবেন না? অবশ্যই দেখাবো। তাহলে চলো আমরা এতক্ষণ যা যা পড়ালেখা করলাম ভাইয়া, এগুলো আসলে প্রশ্ন আকারে কিভাবে আসে সেটা দেখার চেষ্টা করবো। ওকে, সবাই একটু বলো তো
এতটুকুর মধ্যে কোনো ঝামেলা আছে? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো ভাই? এতটুকুর মধ্যে কোনো ঝামেলা আছে? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এতটুকুর মধ্যে কোনো ঝামেলা আছে? এতটুকুর মধ্যে আমরা রোধের কিন্তু বেসিক ইনফরমেশনগুলো জেনে ফেলছি। এখন দেখো, এখন জাস্ট খালি আমরা চোখ দিয়ে দেখবো আর প্রশ্ন ধাপ ধাপ করে প্রশ্ন সমাধান করে ফেলবো, প্রশ্ন আমরা সমাধান করে ফেলবো। ওকে, সো আলটিমেটলি আমাকে একটু জানাও যে ভাইয়া সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে চলো চলো পরে পরবর্তীতে চলে যায়। এই তো পরবর্তীতে তোমরা সবাই আমাদেরকে ইনবক্সে জিজ্ঞেস করো বা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো যে ভাইয়া আমাদের সেকেন্ড টাইম, যারা আমরা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিব, একদম মনস্থির করেছি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির জন্য এডুকেশনের কোর্সের আপডেটটা একটু জানান। দেখো, আমাদের কিন্তু সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ অলরেডি লঞ্চ করা হয়ে গিয়েছে এবং আমাদের ক্লাসও চলতেছে। ক্লাস খুব বেশি হয় নাই, প্রত্যেকটা সাবজেক্টের আমরা 2টা করে চ্যাপ্টার বা 1টা করে চ্যাপ্টার শেষ করছি। ওকে, সো ক্লাস কিন্তু রানিং চলতেছে। সো আমাদের সেকেন্ড টাইম ব্যাচে আমরা কোর্স ফি ছিল আগে আমাদের কত, আমাদের হচ্ছে 3999, দ্যাট মিন 4000 টাকা ছিল। সো এখন তোমাদের একটা স্পেশাল ডিসকাউন্টে 20 তারিখ পর্যন্ত এই স্পেশাল ডিসকাউন্টটা থাকবে, 20 জুলাই পর্যন্ত তোমরা 3699, দ্যাট মিনস 300 টাকা ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা। সো এই কোর্স সম্পর্কে আলটিমেটলি বিস্তারিত আমাদের পেজে নক করলেই তোমাকে বলে দিবে। এই কোর্সের মধ্যে কি কি থাকবে ভাইয়া? লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস এবং আমাদের স্পেশাল যে ম্যাটেরিয়ালস তোমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, আমাদের এই প্রিমিয়াম লেকচার বুকগুলো, আমাদের একদম কম্প্যাক্ট আকারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের বই তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় যাবে। সো কোর্স ফি কিন্তু সবগুলো মিলাই এখানে ইনক্লুডেড, 3699 টাকা স্পেশাল ডিসকাউন্টে 20 জুলাইয়ের মধ্যে তুমি ভর্তি হলে ভর্তি হতে পারবা। সো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ বা নিবে ভাবতেছো, তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে আমরা এই সেকেন্ড টাইম কোর্সে আলটিমেটলি ক্লাসে তোমাদেরকে পুরো বইটাই কমপ্লিট করাই দিব। আমাদের এই লেকচার বুকগুলান থেকে পুরো জিনিসটা ধরে ধরে একদম বেসিক টু অ্যাডভান্স খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেবো। সো কোর্সের ইন ডিটেল জানতে আমাদের পেজে নক করলেই তোমাকে বলে দিবে। তাহলে চলো এখন আমরা এই কোশ্চেনগুলান সমাধান করব। ভাই আমার কথা এতক্ষণ যারা যারা মনোযোগ দিয়ে শুনছো, আমি কিন্তু আজকে একটু ফাস্ট কথা বলতেছি। ওকে, যেহেতু ক্লাস অনেক লম্বা, সো ফাস্ট কথা বলতে হবে, কিছু করার নেই। সো এখন আমার কথা যারা যারা মনোযোগ দিয়ে শুনছে, এই প্রশ্নগুলো তুমি দেখা মাত্র উত্তর করতে পারবা। চলো এখন দেখি আসলে পারি কিনা। দেখো, এটা কি বলছে ভাইয়া? যে 2 ওহম রোধ বিশিষ্ট, তাহলে কি বলছে? 2 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস দ্বিগুণ করছে, দৈর্ঘ্য ও ব্যাস দ্বিগুণ করছে। তাহলে দেখো, দৈর্ঘ্য এবং ব্যাস দ্বিগুণ, তাহলে ভাই এন এর মান সমান, তাহলে তারটির নতুন রোধ কত হবে? এন এর মান যদি সমান হয়, একটু আগেই শর্টকাট কি পড়ছি যে দৈর্ঘ্য এন গুণ এবং ব্যাসার্ধ এন গুণ হলে পরিবর্তিত রোধ কত হবে? আর ডিভাইডেড বাই এন, আর ডিভাইডেড বাই এন। তাহলে আর এর মান কত? 2, ব্যাসার্ধ কত গুণ করছো? 2 গুণ করছো, তাহলে 2 2 কাটা, ইন টোটাল আমাদের 1 ওহম। এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। সো তোমাকে এই স্পেশাল টেকনিকগুলো জানতে হবে ভাইয়া, নাহলে তুমি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না, নাহলে তুমি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না, টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সটে আসি যে ভাইয়া 6 ওহম রোধের কি বলছে? 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ করছে, টেনে কয় গুণ করছে? 3 গুণ করছে, তার মানে রোধ কত বৃদ্ধি পাবে? দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, ভুল হওয়ার জন্য জম এই কোশ্চেনটা। তোমাকে লাস্টে গিয়ে বলছে রোধ কত হবে না, কত বৃদ্ধি পাবে এটা বের করতে বলছে। সো কত হবে আর বৃদ্ধি পাবে এটার মধ্যে পার্থক্য আছে। যদি পরীক্ষায় বলতো কত হবে, তখন আলটিমেটলি যা আসতো তাই অ্যান্সার। যেমন আমরা টেনে এন গুণ করলে আমরা পরিবর্তিত রোধ এন স্কোয়ার আর ডিরেক্ট সূত্রে একটু আগে পড়ছি, তাহলে কত গুণ? 3 গুণ করছে, তাহলে 3 স্কোয়ার ইন্টু আর এর মান কত ছিল? 6, দ্যাট মিনস 3 3 9, তাহলে আমাদের 6 লং কত? আমাদের 54। সো 54 কিন্তু অপশনে এ নাম্বার অপশনেই থাকবে। তোমরা যারা একদম ধাপ করে 54 দাগাই দিবা, তারা একদম শুভঙ্করের ফাঁকিতে পা দিয়ে ধরা খেয়া যাবা। ওকে, সো এটা কিন্তু 54 না, কারণ যদি বলতো যে ভাই কত হবে, রোধ বৃদ্ধি না বলে তোমাকে যদি বলতো কত হবে, তখন হয়তো 54, বাট এখন বৃদ্ধি বলছে। তাহলে বৃদ্ধি মানে কি? তোমার শেষ মাইনাস আদি, আদিতে কত ছিল? 6, আদিতে কত ছিল? 6, দ্যাট মিনস এটা বাদ দিয়ে দাও, তাহলে কত আসতেছে? 48 ওহম। তাহলে আমাদের ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। সো পরীক্ষার হলে তুমি যদি তাড়াহুড়া করো, এই তাড়াতাড়ি করতে হবে, টাইম নাই, তাহলে ধরা খেয়া যাবা। সো এই যে কত হবে নাকি কত বৃদ্ধি হবে, এগুলো একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে পড়তে হবে ভাই। তুমি যদি এখানে তাড়াহুড়া করো, ধরা খেয়া যাবা। সো কোথায় কোথায় ভুল হইতে পারে পরীক্ষার হলে, এই জিনিসগুলো আজকের ক্লাসে আমি একদম চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিব। তারপরেও যদি ভুল করো পরীক্ষায়, তাহলে কিন্তু শেষ, তাহলে কিন্তু মুন্না ভাইয়ার সকল পরিশ্রম বৃথা হয়ে যাবে ভাই। এই বিষয়গুলো একটু ঠান্ডা মাথায় আমার কথা শুনো, পরীক্ষার হলে ভুল হবে না ইনশাল্লাহ। ওকে, সবাই বুঝছি? তাহলে চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো কি বলছে যে ভাইয়া একই উপাদানে দুটি রোধকের সমান রোধ, তাহলে সমান রোধ বলে দিচ্ছে, তাহলে শর্ত কি? সমান রোধ। ওকে, তাহলে রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত, তাহলে দৈর্ঘ্যের অনুপাত দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারবো L1:L2।
তাহলে 1:4 হলে তাহলে আমাদের ব্যাসের অনুপাত, তাহলে কি বলছে যে ভাই ব্যাসের অনুপাত, ব্যাস বা ব্যাসার্ধ একই জিনিস ভাই, ব্যাস বা ব্যাসার্ধ এটাকে ডি দ্বারা প্রকাশ করতে পারি বা আর দ্বারা প্রকাশ করতে পারি, ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত তোমাকে বের করতে বলছে। তাহলে শর্ত কি দেওয়া আছে, রোধ সমান, শর্ত কি দেওয়া আছে, রোধ সমান, তাহলে এই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। দ্যাট মিনস R1 = R2। ভাই আর এর তো বেসিক সূত্র আমরা অনেক বড় একটা সূত্র জানি, রো এল ডিভাইডেড বাই এ। এখন কি এত বড় সূত্র নিয়ে কাজ করব? জীবনেও না, সামানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক নিয়ে কাজ করব। কি করব? সামানুপাতিক ব্যস্তানুপাতিক নিয়ে কাজ করব। তাহলে লাগবে কারাকারে রে, লাগবে হচ্ছে দৈর্ঘ্য এবং ব্যাস, তার মানে এখানে আর সমানুপাতিক এল ডিভাইডেড বাই এ। তাহলে এল এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এল, এবং এর জায়গায় লিখতে পারবো পাই আর স্কোয়ার, আর স্কোয়ার, আর স্কোয়ার, আর স্কোয়ার। ঠিক আছে, ব্যাস বা ব্যাসার্ধর উপর আমরা স্কোয়ার দিতে পারি। ওকে, তাহলে দেখো এখন এইখান থেকে আমরা কি করতে পারবো ভাইয়া, এখান থেকে দেখো তাহলে এইখানে সম্পর্ক বসাই দাও, সম্পর্ক বসাই দাও। তাহলে দেখো এখান থেকে আমরা L1 ডিভাইডেড বাই, ধরো এখানে D1 স্কোয়ার দিলাম ইকুয়াল টু আমরা L2 ডিভাইডেড বাই আমাদের কি ভাইয়া D2 স্কোয়ার দিলাম। তাহলে এখন আমাদের লাগবে কাকে, এখন আমাদের লাগবে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাতকে, ব্যাস বা ব্যাসার্ধের অনুপাতকে, তাই না, ব্যাস বা ব্যাসার্ধের অনুপাতকে। তাহলে দেখো তো এইখান থেকে আমরা ব্যাসের যদি অনুপাত আনতে চাই তাহলে আমাদের কি আসতেছে, তাহলে আমাদের এইখান থেকে, তাহলে দেখো আমরা এইখান থেকে তাহলে D1 ডিভাইডেড বাই D2 লাগবে, তাই না, তাহলে D2 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে এখান থেকে যদি আর আনতে চাই তাহলে দেখো এখান থেকে আমরা এইভাবে সম্পর্কটা না এনে আরও সুন্দরভাবে দেখো তাড়াতাড়ি করতে পারবো। তাহলে দেখো আর এর সাথে কি সম্পর্ক, এল এর সমানুপাতিক, বাট আর এর সাথে ডির কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এখান থেকে তাহলে আমরা কি করতে পারবো ভাইয়া, যে আমাদের L1 লাগবে কাকে, আমাদের লাগবে হচ্ছে দেখো R1 ডিভাইডেড বাই R2 করে দিলাম, R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু, তাহলে আমাদের এল এর সাথে সমানুপাতিক সম্পর্ক, এল এর সাথে সমানুপাতিক সম্পর্ক R1 ডিভাইডেড বাই R2। তাহলে এল এর সাথে সমানুপাতিক সম্পর্ক হইলে L1 ডিভাইডেড বাই আমাদের L2, L1 ডিভাইডেড বাই L2। আবার ইনটু অবস্থায় কাকে রাখতে পারবো, যে ভাইয়া আমাদের D2 ডিভাইডেড বাই D1 তার উপরে হোল স্কোয়ার, তাই না, কারণ এটা কি আমাদের সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যেহেতু এখানে R1 রাখছি তাহলে এখানে D2 হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক উল্টাই যাবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক ভাইয়া উল্টাই যাবে, তাই না, ব্যস্তানুপাতিক সম্পর্ক উল্টাই যাবে। তাহলে দেখো তাহলে এইখান থেকে আমরা আনতে পারবো কি ভাইয়া, যে আমাদের D1 ডিভাইডেড বাই D2, বা হচ্ছে আমরা যেহেতু এইখান থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি আসতেছে, এল এর সাথে আমাদের আর এর সম্পর্ক, তাই না, আরও শর্ট করে দেই, দাঁড়াও এত কাহিনী করার দরকার নেই। দেখো এইখান থেকে আর আর গুণ করো তো ভাইয়া, আর আর গুণ করে দাও, তাহলে আর এ ইকুয়াল টু আমাদের রো এল পাচ্ছি, দ্যাট মিনস এটাকে ভাঙাও, তাহলে এর কে কি ভাঙবো, পাই আর স্কোয়ার, আর এখানে রো এল। তাহলে এখান থেকে কার কার মধ্যে সম্পর্ক লাগতেছে, আর এর মধ্যে এবং এল এর মধ্যে না, তাহলে এল এর সাথে আর এর কি সম্পর্ক, বর্গের সমানুপাতিক সম্পর্ক। সো এত কিছু বাদ দাও, এত কাহিনী করে হুদাই সময় নষ্ট হচ্ছে। সো আমরা ডিরেক্ট আর এর সাথে এল, কারণ আমাদের এল দেওয়া আছে, আর লাগবে, তাহলে এখন আমাদের সমানুপাতিক সম্পর্ক পেয়ে গেছি। তাহলে আমাদের R1 বা D1 যাই বলো না কেন, D2 যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে একটু ভাঙাই নেই আমরা, যাকে বের করতে হয় তাকে সবসময় সিঙ্গেল রাখবো। তাহলে আর সমানুপাতিক রুট ওভার এল, এই স্কোয়ারটা পার করে দিলাম, তাহলে রুট ওভার L1 ডিভাইডেড বাই L2। তাহলে ভাইয়া রুট ওভার L1 এর মান কত, ওই যে দেখো 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস 1:2। সো এইভাবে করলে খুব দ্রুতই তুমি করতে পারবা। সো আমাদের রাইট অ্যান্সার এ নাম্বারটা 1:2, আমাদের রাইট অ্যান্সার এ নাম্বারটা 1:2। সো দেখো আমি ওই বেসিক পদ্ধতিতে আলটিমেটলি প্রত্যেকটা লাইনের পরে লাইন যেভাবে তোমরা গাইডে সমাধান করা দেখো, ওইভাবে সমাধান না করে তুমি যদি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো খেয়াল রাখো তাহলে কিন্তু দ্রুত সমাধান করতে পারবা। দেখো সমাধান করার সময় তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে ভাইয়া কোন পদ্ধতিতে গেলে আমার সব থেকে কম সময় লাগবে, কোন পদ্ধতিতে গেলে আমার সব থেকে কম সময় লাগবে। আমি কি বুঝাইতে পারছি? সো এই ধরনের প্রবলেম, এই অনুপাতের প্রবলেমগুলো তোমরা কি করবা, এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়েই করে ফেলতে পারবা। সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক প্রশ্ন অনুযায়ী বা সূত্র অনুযায়ী যেটা আছে ব্যস্তানুপাতিক, সেই সম্পর্ক দিয়ে আমরা করে ফেলতে পারবো। সো এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস পরীক্ষার জন্য। সবাই কি বুঝছো ভাইয়া, বলো তো দেখি, সবাই কি ক্লিয়ারলি বুঝছো রে, সবাই কি ক্লিয়ারলি বুঝছো, আমাকে একটু জানাও, সবাই কি ক্লিয়ারলি বুঝছো, সবাই কি ক্লিয়ারলি বুঝছো, সবাই ক্লিয়ারলি বুঝছো কি না একটু আমাকে জানাও, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা। দেখো আমরা আরও প্রশ্ন সমাধান করব। দেখো এখানে কি বলছে, যে ভাইয়া আমাদের এই কোশ্চেনটা ডিসিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, 27 ওহম রোধের একটি সুষম তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলো। ভাই সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের কয়টা বাহু থাকে, 3টা বাহু থাকে। তাহলে
প্রথমে প্রাথমিক রোধ ছিল এত, তাহলে কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। তাহলে এটাকে আমাকে আগে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 লং 27, তাহলে 9 করে আসতেছে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো তারপরে বলছে যে ভাই একটি বাহুর প্রান্ত দ্বয়ের মধ্যবিন্দুতে তুল্য রোধ কত? তাহলে ত্রিভুজ যদি আমরা আঁকাই, তাহলে ধরো এইখানে রোধ আছে, এইখানে রোধ আছে, এইখানে রোধ আছে, তাহলে একটি বাহুর, ধরো এটা বাহু ধরলাম, এখন এই বাহুর মধ্যে প্রান্ত দ্বয়ের আমাদেরকে তুল্য রোধ বের করতে হবে। ওকে, তাহলে দেখো এই দুইটা কিসে আছে ভাই? শ্রেণীতে আছে, বাট এইটার সাথে আবার এটা সমান্তরালে আছে। তাহলে শ্রেণীতে থাকলে দুইটাকে 9 9 18 আসবে, আর এটা আছে 9, তারপরে দুইটা রোধ আমাদের সমান্তরালে আছে। তাহলে এটার শর্টকাট একটু আগে কি শিখলাম? গুণফল ডিভাইডেড বাই যোগফল, দ্যাট মিনস গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে 18 18 18 আর 9 আলটিমেটলি যোগ করো, তাহলে হচ্ছে কত আসতেছে? 27। তাহলে 3 লং 27, তারপরে 3 6 18, 6, তাহলে আমাদের 6 ওহম আসতেছে। দ্যাট মিনস বি নাম্বারটা রাইট অ্যান্সার। দ্যাট মিনস কি ভাইয়া? বি নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা, খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এটা অলরেডি কোথায় আসছিল? রাজশাহী ইউনিভার্সিটিতে। দেখো আমরা ক্লাসের শুরুতেই যে কোশ্চেনটা দিয়ে সমাধান শুরু করছিলাম সেটা কি ছিল বলো তো? ওই যে একটা তার ছিল, ওই তারকে 4টা খণ্ড করছে, 4টা খণ্ড করার পর সমান্তরাল সমবায় যুক্ত করছে। সো ওইটার আরও স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এটা। সো যেহেতু ওই ধরনের প্রবলেম চলে আসছে, একটাকে খণ্ড করছে, খণ্ড করার পর সমান্তরালে যুক্ত করছে, সো ওইটা আরও স্ট্যান্ডার্ড ফরম্যাটে কীভাবে আসতে পারে এটা অলরেডি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। সো একটা ত্রিভুজ গঠন করে তারপরে তোমাকে তুল্যরোধ বের করতে বলতে পারে। ওকে, সো এই কোশ্চেনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাব। না বুঝতে পারলে অবশ্যই বলবা। ওকে, না বুঝিতে পারলে অবশ্যই 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 বলতে হবে। ওকে, তাহলে দেখো নিচের কোন সম্পর্কটি সঠিক? নিউটনিয়ান বলবিদ্যার খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক থেকে আসছে, কৌণিক সম্পর্ক, রৈখিক সম্পর্ক। ওকে, তাহলে দেখো আমাদের কৌণিক সম্পর্ক এবং রৈখিক সম্পর্ক দুইটা জিনিস আছে। যেমন রৈখিক বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং কৌণিক বলকে আমরা টর্ক বা টাও দ্বারা প্রকাশ করি। সো এটার সাথে যদি আমরা আর কে ক্রস গুণফল করি তাহলে আমাদের একটা সূত্র পাই। আবার আমাদের কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি, রৈখিক ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। সো এটার সাথে আর কে যদি আমরা ক্রস গুণফল করি তাহলে একটা সূত্র পাই। সো এই দুইটা হচ্ছে বেসিক সূত্র। এটা হচ্ছে কোন গুণের মাধ্যমে? ক্রস গুণের মাধ্যমে পাইলাম। ঠিক একই জিনিস রৈখিক কৌণিক সম্পর্ক যদি আমরা ডট গুণ করি তাহলেও 3টা সূত্র পাবো। যেমন ভি ইকুয়াল টু ওমেগা আর, দেখো এই আর কে আমরা ডট গুণ করছি, দেখো এটা হচ্ছে রৈখিক বেগ, এটা হচ্ছে কৌণিক বেগ, ডট গুণ করছি। আবার কি ভাইয়া আমাদের আর কি হইতে পারে? এস ইকুয়াল টু আর থিটা হইতে পারে। দেখো এটা হচ্ছে রৈখিক সরণ, এটা হচ্ছে কৌণিক সরণ, আর আর কে আমরা কি করছি? আর কে আমরা ডট গুণন করে ফেলছি। আর কে কি করছি ভাইয়া? আর কে আমরা ডট গুণন করে ফেলছি। ওকে, আর কে আমরা ডট গুণন করে ফেলছি। আবার এ ইকুয়াল টু আলফা আর, ঠিক আছে, এ ইকুয়াল টু আলফা আর, দ্যাট মিনস রৈখিক সরণ, আমাদের রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ, তার সাথে আর কে আমরা কি করছি? আমাদের ডট গুণন করছি। তাহলে ডট গুণন করলে কয়টা সূত্র পাওয়া যায়? 3টা সূত্র। ক্রস গুণন করলে কয়টা সূত্র পাওয়া যায়? 2টা সূত্র। তাহলে দেখো তো আলটিমেটলি এইখানে ক্রস গুণফলের সম্পর্কটা আছে, তাহলে ক্রস গুণফলের আবার ভরবেগের সাথে সম্পর্ক। দেখো ভাই এই ভরবেগের সম্পর্কটা তুমি জীবনও এইটা লিখতে পারবে না যে পি ক্রস আর, এটা লিখলে তোমার একদম পুরো মানই চেঞ্জ হয়ে যাবে। ক্রস গুণফলের সময় যাকে প্রথমে তাকে কিন্তু ওই যে নির্ণায়ক পদ্ধতিতে শুরুতে লিখতে হয়। সো তুমি এভাবে লিখতে পারবে না, ক্রম চেঞ্জ করলে মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোমাকে অবশ্যই আর ক্রস এল ই লিখতে হবে, আর ক্রস পি লিখতে হবে, আর ক্রস পি লিখতে হবে। দ্যাট মিনস আর ক্রস পি কোথায় আছে? আর ক্রস পি এই যে আমাদের ডি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। ওকে, সো এখন আমরা দেখবো যে ভাই রৈখিক এবং কৌণিক সরণের সম্পর্কগুলো আসলে কিভাবে আসে। সো এটা নিয়ে তোমরা অনেকেই মুখস্থ করে প্যারা খাও, আজকের পর থেকে মুখস্থ করা লাগবে না ইনশাআল্লাহ। সো রৈখিক এবং কৌণিক আমি যদি একটু দেখাই, সো রৈখিক বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, রৈখিক ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক ত্বরণকে আলফা দ্বারা, সরণকে এস, কৌণিককে থিটা দ্বারা প্রকাশ করা হয়। আবার এখানে আমাদের হচ্ছে আদিবেগকে ইউ, তাহলে এখানে ওমেগা নট দ্বারা প্রকাশ করা হয়, এখানে বলকে এফ, এখানে টাও দ্বারা প্রকাশ করা হয়, এখানে ভরবেগকে আমাদের হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, এখানে এল দ্বারা প্রকাশ করা হয়, এখানে ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, এখানে আই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, সো তুমি যদি এই সিম্বলগুলো জানো যে কোনো রৈখিক সূত্রকে কৌণিক সূত্রে কনভার্ট করতে পারবা। যেমন আমি তোমাকে যদি বলি এফ ইকুয়াল টু এম এ, এটা সূত্রের কৌণিক ভার্সনটা কি? টাও ইকুয়াল টু আই আলফা। এবং এই সূত্রটা যে কত গুরুত্বপূর্ণ ভাইয়া, মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট, ডিরেক্ট সূত্র আকারে আসে,
ডিরেক্ট সূত্র আকারে আসে। আবার যদি কৌণিক গতিশক্তি সূত্র, ভাই দরকার নাই তোমার, রৈখিকটা বলো না যে হাফ এম ভি স্কোয়ার ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে এটাকে হাফ আই ওমেগা স্কোয়ার, এটাই হয়ে যাবে কৌণিক গতিশক্তি নির্ণয় সূত্র। সো তোমাকে এই সিম্বল যে ভাইয়া রৈখিককে কি প্রতীক এবং কৌণিকে কি প্রতীক, এতটুকু মনে রাখলে যে কোনো সূত্র তুমি গঠন করতে পারবা, যে কোনো সূত্র তুমি ইজিলি গঠন করতে পারবা। যেমন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া আরও একটা এখানে সম্পর্ক আছে যে পি ইকুয়াল টু ভরবেগ এম ভি, আমরা তো সবাই জানি, তাহলে এটার কৌণিক ঘর্ষণটা কি হবে, এল ইকুয়াল টু আই ওমেগা। এই সূত্রটাও মারাত্মক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তাহলে দেখো রৈখিক এবং কৌণিক এটাকে আলাদা আলাদাভাবে মুখস্থ করতে হয় ভাইয়া? রৈখিক এবং কৌণিক এটা কি ভাই আলাদা আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? আলাদা আলাদাভাবে কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন আছে বলো তো দেখি? আলাদা আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? জীবনও না। তুমি জাস্ট কি করবা, এই প্রতীকগুলো মনে রাখবা। তারপরে দেখো আমরা এফ এর জায়গায় কি টাও বসাইছি, এম এর জায়গায় কি আই বসাইছি, আবার এর জায়গায় কি আলফা বসাইছি, এর জায়গায় আলফা বসাইছি, শেষ। সো যে কোনো সম্পর্ক রৈখিক থেকে তুমি কৌণিকে নিয়ে আসতে পারবা। সবাই বুঝছো ভাইয়া? যে কোনো সম্পর্ক তুমি রৈখিক থেকে কৌণিকে নিয়ে আসতে পারবা, যে কোনো সম্পর্ক তুমি রৈখিক থেকে কৌণিকে নিয়ে আসতে পারবা। ওকে, সবাই বুঝছো? এই এখন কিন্তু ক্লাসে নোট করার দরকার নেই, আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দিব। তোমরা যারা আমাদের ক্লাস শেয়ার করে পেজে ইনবক্স করবা, পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দিব। আমি কিন্তু কোশ্চেন সমাধান করার পাশাপাশি অনেক বেসিক পড়াই দিব আজকে, অনেক বেসিক পড়াই দিব। সো এখন নোট করার কোনো দরকার নেই, আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা পাঠাই দিব তোমাদেরকে। ওকে, সো তোমরা জাস্ট যারা ক্লাসটা শেয়ার করবা তারা সবাই পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলা আছে যে ভাইয়া ভর শূন্য ও আমাদের ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কত। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন এবং কনসেপচুয়াল একটা প্রশ্ন। আমাদের কি বলছে যে ভাইয়া ভর শূন্য ও ই শক্তি বিশিষ্ট আমাদের ভরবেগটা কত হবে, ভাইয়া ভরবেগ। তাহলে দেখো ভর যদি শূন্য হয় তাহলে এটার বেসিক সূত্রটা দেখো, এটা একটু বড় সড়ো সূত্র আছে যে বস্তুর শক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক, শক্তি ও ভরবেগের, আমি একদম বেসিক থেকে শিখাই, ভরবেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। ভরবেগের সম্পর্কর বেসিক সূত্রটা কি যে ভাইয়া ই ইকুয়ালস টু রুট ওভার স্থির অবস্থায় ভর এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। এটা হচ্ছে ডিরেক্ট সূত্র। এটা আমি জানি তোমরা অনেকেই আজকেই প্রথম দেখছো, ঠিক আছে। এই সূত্রটা অনেকেই আজকেই প্রথম দেখছো, এই সূত্রটা তেমন একটা পরীক্ষায় আসে না, কিন্তু রিসেন্ট টাইম ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও আসছে। সো এটা হচ্ছে বেসিক সূত্র। এখন ভাইয়া বলো দেখি, আমাকে এখানে ভর শূন্য বলে দিচ্ছে, তাহলে ভর শূন্য হলে এম এর মান শূন্য, তাহলে এম এর মান যদি শূন্য হয় এখানে যা আছে শূন্যের সাথে গুণ করলে শূন্যই হয়ে যাবে। তাহলে তখন আমাদের সূত্রটা কি হয়ে যাবে, ভর শূন্য হলে ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে ভাই আমরা এটাকে সাজাই লিখি যে পি সি হোল টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে আমাদের ই ইকুয়াল টু কি আসতেছে, আমাদের পিসি। তাহলে এখান থেকে আমাদেরকে কি বের করতে বলছে, ভরবেগের সমীকরণ কোনটা, তাহলে পি ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি। তাহলে আমাদের ই ডিভাইডেড বাই সি কোথায় আছে ভাইয়া, ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পেরেছেন? এই কোশ্চেনটা কিন্তু রিসেন্ট টাইম ঢাকা ইউনিভার্সিটি বলো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো, এবং এছাড়াও অনেক 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 বিশ্ববিদ্যালয়ে আসছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেসিক সূত্রটা কি, ভরবেগ এবং শক্তির মধ্যে ইকুয়াল টু রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। এখানে কন্ডিশন হচ্ছে ভর শূন্য বলে দিছে, তাহলে আমাদের এম শূন্যের সাথে যাই গুণ করে পুরোটাই ফিনিশ হয়ে যাবে, তাহলে এটাকে কাস্টমাইজ করে আমরা ভরবেগের সাথে শক্তির সম্পর্ক পেয়ে যাব। ওকে, সো খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল। নেক্সটে আসি আমরা। তাহলে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক। সো একদম বেসিক একটা আমাদের কোশ্চেন, রুদ্ধতাপীয়র খেলায়। তাহলে রুদ্ধতাপীয়র বেলায় কি হয় ভাইয়া বলো তো দেখি। রুদ্ধতাপীয়র বেলায় আমাদের ডিকিউ শূন্য বা স্থির থাকে, তাই না? ডিকিউ স্থির বা শূন্য থাকে, তাই না? তাহলে ডিকিউ যদি স্থির হয় তাহলে আমাদের কি হয় বলো তো দেখি। ডিকিউ স্থির হইলে কি হবে, ডিকিউ আমাদের শূন্য। তাহলে এইখান থেকে আমরা আর কি লিখতে পারবো বলো তো দেখি ভাইয়া। এখান থেকে তোমাদেরকে একটু যদি সাজাই দেই, দেখো ডিকিউ যদি শূন্য হয় তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারবো আসলে কি, দেখো এখানে সম্পর্কগুলোর মধ্যে ডেল কিউ বা ডিকিউ এর মধ্যে সম্পর্ক এবং টি এর মধ্যে সম্পর্ক আছে, তাই না? টি এর মধ্যে আমাদের সম্পর্ক আছে। তাহলে দেখো এইখান থেকে আমরা টি এর সাথে সম্পর্ক, ভাই যদি আমাদের তাপই শূন্য থাকে তাহলে আমাদের এখানে ডেল টি এটাও তো আমাদের কি হবে, আলটিমেটলি এটাও আমাদের কি শূন্য হবে, এটাও কি শূন্য হবে, এটা কিন্তু শূন্য হবে না, এটা নট ইকুয়ালস টু 0 হবে।
তাহলে দেখো আমাদের তাপটা শূন্য, তাহলে দেখো আমরা সবার আগে যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ শূন্য, এইটা আগে খুঁজে বের করবো যে ভাই কয়টাতে ডিকিউ শূন্য আছে। তাহলে ডিকিউ শূন্য কোথায় কোথায় আছে, যে ভাই এইটাতে আছে এবং এইটাতে আছে, আর বাকিগুলোতে ডিকিউ শূন্য নাই। তাহলে এইটা আর এটা অপশন বাদ, তাহলে আমাকে বি আর সি এর মধ্যে আনতে হবে, বি আর সি এর মধ্যে আনতে হবে, ঠিক আছে। তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে আমাদের তাপ বিনিময় হয় না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল কিউ শূন্য, কিন্তু আমাদের তাপমাত্রার পরিবর্তন আমাদের শূন্য হবে না, এইটা আলটিমেটলি নট ইকুয়ালস টু শূন্য। সো এইটা মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। এখন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চলো আমরা আর কি কি পরীক্ষায় আসতে পারে ওই জিনিসটা একটু দেখি। তাহলে আমাদের তাপগতীয় প্রক্রিয়া মোট কয়টা আছে, তাপগতীয় প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া ইন টোটাল আমাদের কয়টা আছে বলো তো দেখি। ইন টোটাল আছে 4টা। এই 4টা নিয়ে একদম সামারি আকারে তোমাদেরকে একটু দেখাই দিই। তাপগতীয় প্রক্রিয়া সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে সমউষ্ণ, সমউষ্ণ। তাহলে সমউষ্ণ কি থাকে ভাইয়া, সমউষ্ণ কে স্থির থাকে, সমউষ্ণ তাপমাত্রা স্থির থাকে, তার মানে ডেলটি এখানে আমাদের শূন্য, সমউষ্ণ প্রক্রিয়া। ওকে, তাহলে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ক্লোসিয়াসের সমীকরণটা কীরকম হবে, যে ভাইয়া আমরা কিন্তু সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডেলটি ইকুয়াল টু কি লিখতে পারবো, যে ভাইয়া আমাদের ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাই না। সো এটা ক্লোসিয়াসের সমীকরণ। তাহলে ডিটি যদি শূন্য হয় তাহলে আলটিমেটলি আমাদের এইখান থেকে সমীকরণটা কি আসবে, তাহলে সমীকরণটা কি আসবে দেখো, আমাদের এই আমাদের অভ্যন্তরীণ শক্তির সাথে কার সম্পর্ক, তাপমাত্রার সম্পর্ক, এইটাও পরীক্ষায় আসে কিন্তু। সো অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভর করে, অভ্যন্তরীণ শক্তি কার উপরে নির্ভর করে, তাপমাত্রার সাথে সম্পর্ক। সো এটা মাথায় রাখবা, এটাও কিন্তু এমসিকিউতে আসে। তাহলে দেখো এখান থেকে তাহলে আলটিমেটলি আমরা কি করব, তাহলে আমাদের ডিইউটাও শূন্য হয়ে যাবে, তাহলে আমাদের ডিইউটাও শূন্য হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা ডিকিউ ইকুয়াল টু লিখতে পারবো ডিডাব্লিউ, ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ লিখতে পারবো, আবার ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি লেখা যায়। সো এই সম্পর্কগুলান কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেহেতু অলরেডি সম্পর্ক পরীক্ষায় ছিল। এখন সমউষ্ণ প্রক্রিয়া এটা ওয়ান কাইন্ড অফ কার সম্পর্কের মতো, বয়েলের সূত্রের সম্পর্কের মতো। সো এইখান থেকে বয়েলের সূত্রের যে গ্রাফগুলান আছে সেটাও কিন্তু আসে। তাহলে পির সাথে আমাদের কি ভি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যদি আমি বলি তাহলে এইটা এরকম কখন হবে, যে ভাইয়া পি আর ভি যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, তাহলে আমি যদি বলি এইরকম যে ভাইয়া পি 1/v, তখন হবে আমাদের সমানুপাতিক সম্পর্ক। যখন আমি বলবো যে পিভি আর এখানে পি, তাহলে আমাদের হবে একদম পিভি ইকুয়াল টু, এটাকে আমরা কি লিখতে পারবো, পিভি সমানুপাতিক বা পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারবো। সো এই 3টা গ্রাফ কিন্তু পরীক্ষায় খুবই পরিমাণে আসে, সো একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আলটিমেটলি এর বাইরে আসবে না। তারপরে যদি আমরা দেখি যে ভাইয়া পরবর্তীতে 2 নাম্বার আমাদের হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া গেল, সমউষ্ণ প্রক্রিয়ার পরে সম আয়তন প্রক্রিয়া। তাহলে সম আয়তন, তাহলে সম আয়তন প্রক্রিয়া আমাদের কি কি মাথায় রাখতে হবে, যে ভাই এখানে ডিভি শূন্য, তাহলে ডিভি যদি শূন্য হয় তাহলে আমাদের এইখান থেকে আমরা বলতে পারবো ডিডাব্লিউ শূন্য হয়ে যাবে, কারণ ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। তাহলে ডিডাব্লিউ যদি শূন্য হয় তাহলে এখানে সম্পর্ক আসবে হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ, ঠিক আছে, মাথায় রাখবা। তারপরে আমরা আসি 3 নম্বরে আমরা কাকে নিব, 3 নম্বরে সমচাপ। তাহলে সমচাপের বেলায় কার সাথে সম্পর্ক, যে ভাই পি শূন্য থাকবে, দ্যাট মিনস ডিপি শূন্য, তাহলে ডিপি শূন্য। তাহলে মানে দেখো চাপের বেলায় কিন্তু আলটিমেটলি ক্লোসিয়াসের সমীকরণ যা থাকবে তাই, এখানে কোনো চেঞ্জ হবে না, ডিইউ প্লাস ডিডাব্লিউ এটাই থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই, এখানে কোনো চেঞ্জ হবে না। ওকে, আবার আলটিমেটলি রুদ্ধতাপীয়, এই যে রুদ্ধতাপীয় যেটা ছিল আমাদের রুদ্ধতাপীয়, সো রুদ্ধতাপীয়র বেলা একটু আগে আমরা শিখছি যে ভাইয়া এখান থেকে আমরা ডিকিউটা শূন্য, তাহলে ডিকিউ যদি শূন্য হয় রুদ্ধতাপের বেলায়, ডিকিউ যদি শূন্য হয় ভাইয়া, তাহলে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা আসে যে কোন প্রক্রিয়ায় আলটিমেটলি এন্ট্রপির পরিবর্তন শূন্য থাকে, সেটা কি রুদ্ধতাপের বেলায়। কারণ কি এন্ট্রপি ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি, তাহলে ডিকিউ যদি শূন্য হয় তাহলে এন্ট্রপি পুরাটাই শূন্য হয়ে যাবে। সো এইটা মারাত্মক ইম্পর্টেন্ট যে কোন প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য, সেটা কি হবে ভাইয়া, সেটা হবে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আসছে, অনেকবার আসছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখন ডিকিউ যদি শূন্য হয় তাহলে আমরা কি লিখতে পারবো, যে ভাইয়া আমাদের সূত্র কি জানি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস আমাদের হচ্ছে ডিকিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে দেখো, তাহলে এখন আমাদের এটাই যদি শূন্য হয়ে যায় তাহলে ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ অথবা ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। সো এই সম্পর্ক, যেহেতু সম্পর্কগুলো থেকে পরীক্ষায় আসছে ভাইয়া,
সো সম্পর্কগুলো খুব সুন্দর মতো তাপগতীয় প্রক্রিয়ার যে 4টা সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো দেখাই ফেললাম। এখন এইখান থেকে আরেকটা বিষয় আছে, এইটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের, দাঁড়াও এইটা একটু তোমাদেরকে নোট করে দেই। সো পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটু এই সাইডে চাপাই দেই। ওকে, আচ্ছা, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সমীকরণ বা সূত্র, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণ বা সূত্র ইন টোটাল কয়টা আছে জানো? ইন টোটাল 3টা আছে। ইন টোটাল কয়টা আছে? 3টা। সেই সমীকরণগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সেটা কি ভাইয়া? যে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু, অথবা আমরা ডিরেক্ট ইকুয়াল টু ধ্রুবক এইভাবে মনে রাখবো। আবার আমরা কি লিখতে পারবো? T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। আবার T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। এই সমীকরণগুলোর মারাত্মক ইম্পর্টেন্ট এমসিকিউ থিওরি টাইপের জন্য। এখান থেকে ম্যাথমেটিক্স আসবে না, কারণ এখানে ওই যে গামার মান ভগ্নাংশ আকারে থাকে 1.3 1.4, সো ওইখানে হাতে ক্যালকুলেশন করা যাবে না। সো তাপগতীয় প্রক্রিয়া থেকে যদি প্রশ্ন আসে তাহলে এর বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না। সবাই কি বুঝছো? বলো, সবাই কি বুঝছো ভাইয়া? সবাই কি বুঝছো? আমাকে একটু বলো তো দেখি, সবাই কি বুঝছো? তাপগতীয় প্রক্রিয়ার এই ব্যাপারগুলো সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? বলো, সবাই কি বুঝছো? বলো 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 সবাই, সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? আমাকে একটু বলো দ্রুত, সবাই কি বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি বলা আছে যে ভাইয়া 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 স্বাধীনতার মাত্রার, দ্যাট মিনস এফ এর মান হচ্ছে এটা, তাহলে অণুর মোট শক্তি কত হবে? তাহলে ভাই শক্তি নির্ণয় সূত্র কি? তাহলে শক্তি নির্ণয় সূত্র কি সেটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো, আমরা স্বাধীনতার মাত্রা যদি জানা থাকে তাহলে শক্তি নির্ণয় সূত্র হচ্ছে এফ ডিভাইডেড বাই 2 KT। তাহলে এফ এর মান কত ভাই? এফ এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 KT, দ্যাট মিনস 6 KT। এখন এই যে 6 কে এর মান আবার কোথায়? কে এর মান পরীক্ষার প্রশ্নে দেওয়া নাই। বোল্টজম্যান ধ্রুবকের মান তাহলে মুখস্থ বসাইতে হবে। বোল্টজম্যান ধ্রুবকের মান কত ভাইয়া? যে 1.38 ইন্টু 10 ইনভার্স 23, মান মুখস্থ রাখতে হবে। দেখো বোল্টজম্যান ধ্রুবক কে, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, প্রশ্নে মাঝে মাঝে দেওয়া থাকে বাট প্রশ্নে দেওয়া নাই। সো ধ্রুবকের মান মুখস্থ রাখতে হবে। আবার টির মান কত? 30 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 273 সাথে 30 যোগ করো, তাহলে 3 0 আমাদের হচ্ছে 3, তাহলে আমাদের 303। ওকে, আচ্ছা, তাহলে এখন এইটাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে, এটাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে। ওকে, সো এটাকে তুমি ক্যালকুলেট করে ফেলো। ক্যালকুলেট, দেখো এই যে এই দুটো আগে গুণ করবা, তারপরে এটার সাথে এটা গুণ করে ফেলবা। আলটিমেটলি গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে আমাদের সি নাম্বারটা। ঠিক আছে, অ্যান্সার চলে আসবে সি নাম্বারটা। একটু সময় লাগবে 2 স্টেপে গুণটা করে, তারপরে আলটিমেটলি তুমি মিলাই দিতে পারবা। ওকে, এখানে আহামরি না, ছোট বাচ্চার গুণ ভাই, সবগুলোকে জাস্ট গুণ করে দিবা, শেষ। ওকে, আচ্ছা, এখন এইখান থেকে আর কি ধরনের প্রশ্ন আসতে পারে? যেহেতু শক্তি থেকে প্রশ্ন আসছে, তার আগে আমরা এই বেসিক এই 4টা থেকে মাস্ট ইনশাআল্লাহ তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন থাকবে। তুমি লিখে নাও, আমার কথা লিখে নাও, এখান থেকে একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। ওকে, দেখো যে ভাইয়া এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমাদের সিপির মান, সিভির মান এবং গামার মান, এইখান থেকে তোমরা আপাতত এই গামার মানগুলাই মুখস্থ করো। সিপি সিভি এগুলো আসার সম্ভাবনা খুব কম। তাহলে এক পারমাণবিক গ্যাস পরীক্ষা এভাবেও থাকতে পারে, আবার উদাহরণ দিয়েও থাকতে পারে যে ভাই আর্গন, নিয়ন, হিলিয়াম এগুলার গামার মান কত? দ্বিপারমাণবিক গ্যাস অথবা উদাহরণ, ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিক অথবা উদাহরণ। সো সিবি লাগবে না, এটা আপাতত লাগবে না। সো তোমরা এই গামার মান অবশ্যই মুখস্থ রাখতে হবে, পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। গামার মান অবশ্যই মনে রাখতে হবে। আবার আমাদের স্বাধীনতার মাত্রাও ডিরেক্ট আসতে পারে যে এক পারমাণবিক এবং দ্বিপারমাণবিক এবং ত্রিপারমাণবিক এই গ্যাসগুলোর স্বাধীনতার মাত্রা কত? স্বাধীনতার মাত্রাও তোমাকে মুখস্থ রাখতে হবে, ওকে, স্বাধীনতার মাত্রা মুখস্থ রাখতে হবে। আবার স্বাধীনতার মাত্রা জানা থাকলে আমরা একটু আগে শক্তি নির্ণয় সূত্র এফ ডিভাইডেড বাই 2 KT সূত্র শিখছি, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করলে দেখো গতিশক্তি নির্ণয় সূত্র এই যে আমরা পেয়ে যাব। এক পারমাণবিক গ্যাসের গতিশক্তি নির্ণয় সূত্র, দ্বিপারমাণবিক গ্যাসের গতিশক্তি নির্ণয় সূত্র এবং ত্রিপারমাণবিক গ্যাসের গতিশক্তি নির্ণয় সূত্র। ওকে, সো নেক্সটে আসি, চলো দেখো এই শক্তি থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। শক্তির অনেক ধরনের সূত্র আছে, আমি একটু দাগাই দিব এখান থেকে, তোমরা তো দাগানো স্লাইডটা নিয়ে রিভিশন দিবা। সো যদি এন মোল গ্যাসের গতিশক্তি বের করতে বলে তাহলে আমাদের সূত্র হচ্ছে আমাদের যে ভাইয়া ইকে ইকুয়াল টু 3/2 nRT। যদি ম্যাথ আসে না, যদি গতিশক্তি থেকে ম্যাথ আসে তাহলে এইখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা বেশি আছে। ইকে ইকুয়াল টু
3/2 এনআরটি। আবার গতিশক্তির আরও একটা সূত্র আছে যে ভাইয়া ই ইকুয়াল টু 3/2 পিভি, অথবা আলটিমেটলি আমরা এখান থেকে মাঝে মধ্যে এরকম প্রশ্ন আসে যে ভাই পিভি কি নির্দেশ করে, তাহলে পিভি এটা তো ধ্রুবক, এটা তো আর কিছু না, তাহলে এটা কি গতিশক্তি, তাহলে পিভি গতিশক্তি নির্দেশ করে, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট। পিভি কি নির্দেশ করে, গতিশক্তি নির্দেশ করে। ওকে, আবার আসো যে ভাইয়া আমাদের প্রতি অণুর গড় গতিশক্তি, দেখো প্রতি অণুর গড় গতিশক্তি, এগুলো ডিরেক্ট এমসিকিউতে আসে, ম্যাথে আসবে না, ডিরেক্ট এমসিকিউ। তাহলে এখানে ডিরেক্ট সূত্র মুখস্থ রাখতে হবে, ডিরেক্ট এমসিকিউ। তোমাকে যদি বলে প্রতি অণুর গড় গতিশক্তি নির্ণয়ের সূত্র কোনটা, যে 3/2 কেটি, 3/2 কেটি, 3/2 কেটি, 3/2 কেটি, আর বাকিগুলান জাস্ট একবার দেখে নেবে, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। সো এই দুইটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা একটু আগে যেটা শিখছি যে ভাইয়া স্বাধীনতার মাত্রা জানা থাকলে তাহলে F/2 কেটি, এটা হচ্ছে আমাদের সূত্র। এই তিনটা সূত্র মনে রাখবা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বাকিগুলান স্লাইড থেকে জাস্ট একবার রিডিং পড়ে যাবা, বাকিগুলান স্লাইড থেকে জাস্ট একবার কি করবা, রিডিং পড়ে যাবা, বাকিগুলান স্লাইড থেকে একবার রিডিং পড়ে যাবা। ওকে, সো পরবর্তীতে আমরা আসি যে ভাইয়া কোনটি অন্তরক, কোনটি অন্তরক, থিওরি টাইপ প্রশ্ন ভাইয়া, থিওরি টাইপ প্রশ্ন, যে কোনটি অন্তরক, কোনটি অন্তরক, সবাই একটু কমেন্ট করো তো দেখি ভাইয়া, সবাই একটু কমেন্ট করো যে কোনটা অন্তরক, অন্তরক, অন্তরক কোনটা। এখানে লোহা, সিলিকন, বিসমাথ, আমাদের অন্তরক কিন্তু হচ্ছে আমাদের ডি নাম্বার, সিরামিক। অন্তরক, অন্তরক, ঠিক আছে, অন্তরক হচ্ছে আমাদের সিরামিক, মনে রাখবা। সো পরবর্তীতে আমরা আসি, এটা থিওরি টাইপ প্রশ্ন। সো পরবর্তীতে দেখো এই যে এই কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ এবং সকল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে দেখা যায়, এবং এটা এইচএসসি বোর্ড পরীক্ষাও কিন্তু আসছিল। সো কী জিনিস দেখো, কি বলছে যে ভাইয়া দৈর্ঘ্য এত 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থ ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 10% বৃদ্ধি করলে প্রযুক্ত বল কত হবে, তার মানে এফ এর মান। সো এটাতে আমরা একটা স্পেশাল টেকনিক শিখবো। দেখো 4টা সূত্র তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এগুলোর প্রত্যেকটা জিনিস আমাদের যে লেকচার শিটটা আছে না, আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, ওই লেকচার শিটগুলো থেকেই কিন্তু আমি তোমাকে গুছাই গুছাই পড়াই দিচ্ছি। এগুলোর সম্পূর্ণটাই কোথায়, কোন বইয়ে আছে জানো, আমি তোমাকে একটু দেখাই। আমাদের এই যে ফিজিক্সের যে লেকচার শিট বইটা আছে, ফিজিক্সের যে লেকচার বুক, দেখো এই যে এই কম্প্যাক্ট বইটা থেকে আলটিমেটলি সব কিছু তোমাকে পড়াই দিচ্ছে, যেগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো। সো এই বইটাতে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এই বইটা কোথায় পাবা তোমরা, আমাদের এডমিশন কোর্সগুলোতে আলটিমেটলি এই বইটা তোমাদেরকে কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দেওয়া হয়। এটা তো ফিজিক্স বই, সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আমাদের এই যে কম্প্যাক্ট বইগুলো আমরা এডমিশন টেস্টের প্রত্যেকটা ব্যাচে প্রোভাইড করে থাকি। ওকে, সো তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ বা নিবে ভাবতেছো, সো অবশ্যই তোমরা ওয়ান স্টপ সলিউশন আকারে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ চুজ করতে পারো। ওকে, সো এখন দেখো যে ভাইয়া এখান থেকে পীড়ন ও বল নির্ণয়ের স্পেশাল শর্টকাট যদি তোমাকে x% দিয়ে যে ভাই দৈর্ঘ্য x% বাড়ছে তাহলে পীড়ন কত, তাহলে পীড়ন নির্ণয়ের সূত্র হবে yx%, দ্যাট ক্যালকুলেশন করে যা পাবো তাই অ্যান্সার। আবার যদি বলে যে ভাইয়া দৈর্ঘ্য x% বাড়াইছে, পীড়ন না, বল কত হবে, তাহলে বল হবে y(a)x%। তাহলে দেখো এখানে এক্সট্রা যোগ হয়েছে শুধুমাত্র এ, তাহলে পীড়নের বেলায় এ থাকে না, বলের বেলায় এ থাকে। ঠিক একই কনসেপ্ট, দৈর্ঘ্য n গুণ বাড়লে এটাও আসতে পারে, তাহলে সূত্র হচ্ছে yn-1। আবার n গুণ হলে বল কত হবে, এখানে জাস্ট এ যুক্ত হবে, y(a)n-1। তাহলে দেখো আমাদের বলছে যে দৈর্ঘ্য x% বাড়ছে, বাট তোমাকে বল বের করতে বলছে। তাহলে দেখো এই যে এখানে বল বের করতে বলছে, তাহলে বলের x% আছে, তাহলে x%, তাহলে সূত্র কি ভাইয়া, যে y(a)x%। ওকে, তাহলে ফেলাই দাও, তাহলে y এর মান কত, ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11। দেখো কত দ্রুত আমরা মিলাইতে পারবো। আবার এর মান কত ভাইয়া, আমাদের 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে 1 মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে আনতে হবে, তাহলে মিলিমিটার মানে 10⁻3, 10⁻3, বাট এটার উপরে আবার স্কোয়ার আছে, তাহলে 10⁻, ডিরেক্ট 6, তাহলে ইন্টু 10⁻6। আবার এখানে 10% মানে কি, 10/100, দ্যাট মিনস 0 কাটা 0.1, তাহলে 0.1কে আমরা কি লিখতে পারবো, 1 × 10⁻1, 1 × 10⁻1 একই কথা, বা 10⁻1। তাহলে দেখো 10⁻, এই দুইটা মিলাই 7, তাহলে 7, তাহলে 2 × আমাদের কত আসতেছে 7, 8, 9, 10, 11, 2 × 10⁻4, 2 × 10⁻4 পাচ্ছি। তাহলে 2 × 10⁻4 কোথায়, এই যে ডি নাম্বারটা রাইট আনসার। খুবই জোস একটা প্রশ্ন, এবং আমরা খুব সহজেই আমরা এটার সমাধান করতে পারবো আমরা স্পেশাল টেকনিকের মাধ্যমে। বুঝাইতে পারছি ভাইয়া আমরা। সো চলো এইখান থেকে এই স্পেশাল টেকনিকগুলো মাথায় রাখতে হবে। ওকে, এবং এগুলো সাজানো গুছানো আকারে আমাদের লেকচার বুকগুলোতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট, প্রশ্ন, ব্যাখ্যা A to Z সুন্দর মতো সাজাই দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে, যে ভাইয়া একটা তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য এত,
দশা পার্থক্য। এই কোশ্চেন ভাই মারাত্মক ইম্পর্টেন্ট, বারবার আসে এডমিশন টেস্টে, সকল ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমাদের কি বলা আছে, দশা পার্থক্য। তাহলে আমাদের দশা পার্থক্যের বেসিক সূত্র কি ভাইয়া, যে 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে দেখো এখানে পথ পার্থক্য দেওয়াই আছে, তাহলে 2π/λ ইন্টু পথ পার্থক্য কত, λ/4। তাহলে λ কাটো, 2 2 4, তাহলে π/2 আসতেছে। তাহলে আমাদের পথ দশা পার্থক্য কত, π/2। দ্যাট মিনস গ নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ। সো এই সূত্রটা মাথায় রাখতে হবে, সূত্রটা মাথায় রাখতে হবে ভাইয়া, যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, 2π/λ ইন্টু পথ পার্থক্য। ওকে, আচ্ছা নেক্সটে আসো। নেক্সটে কি বলছে, যে ভাইয়া কোনো গ্রহের অভিকর্ষ স্তরণ g/5। ওকে, g/5। ওকে, তাহলে পৃথিবী হতে আমাদের 588 নিউটন ওজনের একটা বস্তু ওই গ্রহে নিয়ে গেলে ওজন কত হারাবে, কত হবে না কিন্তু হারাবে, দ্যাট মিনস ওই যে পার্থক্য আনতে হবে, ওজন কত হারাবে সেটাই তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে ওজন নির্ণয়ের সূত্র কি ভাই, ধরো গ্রহকে আমরা এ নামক গ্রহ ধরলাম, তাহলে আমাদের ওজন মানে কি W(a) বের করতে হবে, তার মানে m(g)(a) বের করব। ভর তো কখনো চেঞ্জ হয় না ভাই, ভর চেঞ্জ হয় না। সো আলটিমেটলি সবার আগে ভরটা বের করে নিই চলো। তাহলে আমরা কি জানি, যে ভাই গ্রহের মধ্যে, তাহলে আমরা এইটা গ্রহকে স্যাম্পল এফ দ্বারা আমরা প্রকাশ করলাম, তাহলে W=mg g(e). তাহলে দেখো কোনো গ্রহের অভিকর্ষ স্তরণ দেওয়া আছে এত, তাহলে দেখো আলটিমেটলি তাহলে m W(f)/g(e), g(f), এটা আবার ওকে, সো g(f). তাহলে এখন এই W(f) এবং g(f) এর মান কত ভাই, W(f) তাহলে ওই যে পৃথিবীতে আলটিমেটলি এত ওজন ছিল, তাহলে এটার 588 হবে। আর g(f) তাহলে ভাই এটা ত্বরণ, তাহলে ত্বরণের 9.8/5, এটাকে যদি কাটাকাটি করো তাহলে এটা কত আসবে, ভাগ করলে কত আসবে ভাইয়া, ভাগ করলে কত আসবে ওটা আগে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ওই গ্রহের ত্বরণ, দ্যাট মিনস g(a) এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 1.96 পেয়ে যাব। ওকে, আচ্ছা এখন আসো, তাহলে এখন আমরা এখান থেকে এটা তো বলছে পৃথিবী হতে এত ওজনের, তাহলে পৃথিবীর তো এটা, তাহলে এইখানে একটু চেঞ্জ হবে, পৃথিবী হতে এত ওজনের, তাহলে পৃথিবী যেহেতু বলছে তাহলে W(e) = mg(e). তাহলে এইখান থেকে m এর মান, পৃথিবীতে ওর ওজন কত সেটা আগে বের করবো। ওজন তো কখনো চেঞ্জ হয় না, ওজন পৃথিবীতে যত তুমি চাঁদে নিয়ে যাও, যে কোনো গ্রহ নিয়ে যাও অতই হবে। সো আলটিমেটলি ওজন না তো, সরি ভর, ওজন তো চেঞ্জ হয়, কারণ W=mg, জি উপর নিচে গেলে চেঞ্জ হয়, তাহলে ওজন চেঞ্জ হয় কিন্তু ভর সেম থাকে। তাহলে এমটা বের করে নিই, তাহলে W(e)/g(e). তাহলে W(e) এর মান কত, 588/9.8। এটাকে তুমি ভাগ করো, তাহলে আমাদের ওর ভরটা চলে আসবে। এটাকে যদি ভাগ করে দেই তাহলে ভর, দেখো এটা হাতে ক্যালকুলেশন একটু টাফ, 117.6 বা 7 পায়ে দেবা, হাতে ক্যালকুলেশন করা একটু টাফ, অ্যাপ্রক্সিমেট ধরে তুমি এখানে কি করবা, 10 ধরে ক্যালকুলেশন করবা, তারপরে ক্লোজ মান খুঁজবা। ওকে, তাহলে দেখো এখন আমাকে কি বের করতে হবে, যে ভাইয়া কত ওজন হারাবে, তাহলে W(a) বের করি, তাহলে m এর মান 117.6 ইন্টু g(a) এর মান কত পাইছি 1.96, এটাকে গুণ করে দাও। এটাকে গুণ করলে আলটিমেটলি তুমি এই দাঁড়াও ভুল করছি তো, আমি ভুল করেছি। এটাকে যদি 10 ধরি তাহলে আলটিমেটলি 60-এর কাছাকাছি চলে আসবে, 60 চলে আসবে। তাহলে আলটিমেটলি আমাদের ভরটা হবে, দেখো ভরটা হবে 60। একটু ক্যালকুলেটরের হেল্প নেই, দাঁড়াও, এইটা একটু অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করতে হবে। তাহলে যদি আমরা 9.8 দেই তাহলে আমাদের ডিরেক্ট 60 চলে আসবে, দেখো এখান থেকে ডিরেক্ট 60 চলে আসবে। তাহলে এইখান থেকে তাহলে আমাদের 60 ইন্টু ওই যে 1.96, 60 ইন্টু 1.96 ইকুয়াল টু এই যে 117.7 বা 117.6 চলে আসবে। তাহলে দেখো এইটাই কি আমাদের উত্তর হবে, না এটা কিন্তু না, দেখো এটা কিন্তু এ নাম্বার অপশনে আছে। এখন আমাদের বলছে কত হারাবে, তাহলে ওই যে এটা থেকে মাইনাস করতে হবে, তাহলে 117 মাইনাস এই যে আলটিমেটলি কত আছে, ওই যে আলটিমেটলি আমাদের দেওয়া আছে কত, ওই যে পৃথিবীতে কত ছিল, পৃথিবী থেকে বাদ দিয়ে দাও, তাহলে আলটিমেটলি আমাদের কত, পৃথিবীতে ছিল 588 মাইনাস এখানে হবে 117। সো এটাকে তুমি ক্যালকুলেট করলে যা আসবে তাই উত্তর।
ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করলে তাহলে কত আসবে, তাহলে 588 থেকে 117 যদি বাদ দাও তাহলে আলটিমেটলি 400 সামথিং চলে আসবে। তাহলে এই যে ডি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার হবে। এখন কথা হচ্ছে যে ভাই এই ধরনের প্রশ্ন যদি আসে, এটা তো ক্যালকুলেশন করা একটু টাফ, কারণ সময় লাগতেছে। দেখো এইখানে আমাদের 9.8 ডিভাইড বাই 5 করতে হচ্ছে, আবার এইখানে আলটিমেটলি 588 9.8, এটা কিন্তু হাতে ক্যালকুলেশন সম্ভব, কিন্তু একটু টাইম বেশি লাগবে। এখন কথা হচ্ছে যে ভাই প্রথম দেখায় এই ধরনের প্রবলেম যেগুলো একটু হাতে ক্যালকুলেশন করতে টাইম লাগবে, সেগুলো প্রথম দেখাই করবে না। আমি অলওয়েজ বলি যে পরীক্ষা 3 স্টেপ পদ্ধতিতে দিবা। প্রথম দেখায় যেগুলো শুধুমাত্র পারো সেগুলো দাগাই ফেলবা, তারপরে ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো দাগাই ফেলবা, তারপরে এই ধরনের বড় বড় ক্যালকুলেশন বা যেগুলোতে টাইম বেশি লাগবে সেগুলো দাগাই ফেলবা। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? সো এই ধরনের বড় বড় ক্যালকুলেশনের 2-1টা প্রবলেম, ধরো 25টা কোশ্চেনের মধ্যে 2-1টা প্রবলেম অনেক বড় বড় ক্যালকুলেশন থাকবে, এগুলোকে বলা হয় শুভঙ্করের ফাঁদ। তুমি যদি এখানে বেশি সময় নষ্ট করো তাহলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, পরীক্ষায় ধরা খেয়ে যাবা। পরীক্ষায় কী করবা? ধরা খেয়ে যাবা। বুঝতে পারছো? টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, পরীক্ষায় ধরা খেয়ে যাবা। সো এই ধরনের প্রবলেমগুলোতে কী করতে হবে আমাদের? অবশ্যই একদম সবার শেষে ট্রাই করতে হবে। এবং তুমি যদি লাস্ট মুহূর্তে এটা ছেড়েও দাও, ধরো বড় ক্যালকুলেশন একটা ছেড়ে দিছো, কোনো প্যারা নাই ভাই, 1 মার্ক চলে গেল। কিন্তু তোমার যদি এমন হয় যে ভাই এটা প্রথমে করছো শান্তিতে ধীরে সুস্থে করতে গিয়ে তুমি 2-3 মিনিট খাওয়া ফেলছো, লাস্টে গিয়ে তুমি 5টা কোশ্চেন দাগানোরই সময় পাও নাই, তাহলে কোনটা বেটার? একটা ছেড়ে দেওয়া নাকি 5 মার্ক ছেড়ে দেওয়া? অবশ্যই একটা ছেড়ে দেওয়া। সো এই জন্য বড় টাইপের ক্যালকুলেশনগুলো সবার লাস্টে করার ট্রাই করবা। বুঝতে পারছো? বড় টাইপের ক্যালকুলেশনগুলো সবার লাস্টে করার ট্রাই করবা ভাইয়া। সবার ক্লিয়ার? ওকে, নেক্সটে আসি আমরা। দেখো এই যে এই প্রশ্নটাও ভাই টাইম কিলিং একটা প্রশ্ন, এই প্রশ্নটাও টাইম কিলিং একটা প্রশ্ন। দেখো কত ঝামেলা দিয়ে রাখছে, হর্স পাওয়ার এককে আছে। হর্স পাওয়ার, এটা হাতে ক্যালকুলেশন করা অনেক টাফ ব্যাপার, এটা অনেক টাফ ব্যাপার। সো এই ধরনের দেখো এই সেশনে 2টা বা 3টা প্রশ্ন আসছিল হাতে ক্যালকুলেশন করা সো টাফ, সেগুলো স্যারের ইচ্ছা করে দিয়ে রাখছে। তুমি যদি এখানে টাইম নষ্ট করো, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। তুমি এখানে যদি টাইম নষ্ট করো তাহলে ধরা খেয়ে যাবে। সো এই ধরনের প্রবলেম সবার লাস্টে দেওয়ার ট্রাই করবে, সবার লাস্টে। এবং ভাই এটা হর্স পাওয়ার এককে আছে, টাইম। আবার এখানে দেখো ঝামেলা কি লাগছে, গভীরতা আছে, ব্যাস বা ব্যাসার্ধ আছে, এবং কুয়া এত মিনিটে পানি শূন্য করতে পারে, ভর দেওয়া নাই এম। তাহলে এখন এম এর মান এম ইকুয়াল টু রো ডিভাইডেড বাই ভি। সো দেখছো কত ঝামেলা। সো এই ধরনের বড় টাইপের ক্যালকুলেশন, সো তোমাকে হয় তুমি ছেড়ে দিবা, না হয় তুমি সবার লাস্টে সমাধান করার ট্রাই করবা। দেখো একটা মাইন্ডসেট নিয়ে তোমাকে পরীক্ষার হলে যাইতে হবে যে ভাইয়া তুমি সব কিছু কিন্তু উত্তর করতে পারবা না, কিছু জিনিস তোমাকে ছেড়ে আসতে হবে। তুমি যদি 100-এ 100 অ্যাকুরেসি দিয়ে সমাধান করতে থাকো প্রথমত, তাহলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। সো কিছু জিনিস ছেড়ে আসতে হবে, যেমন এই যে এই জিনিসটা তুমি চাইলে স্কিপ করতে পারো, ছেড়ে দিতে পারো, 1 মার্ক চলে গেলে প্যারা নাই, বাট এটা করতে গিয়ে 5 মার্ক ছেড়ে দেওয়া বোকামো হয়ে যাবে। ওকে, সো এটা হাতে ক্যালকুলেশন করতে গেলে তোমার অনেক টাইম লাগবে ভাই। এই ধরনের প্রবলেম কি করবা? স্কিপ করে ফেলবা বা সবার লাস্টে দেওয়ার ট্রাই করবা। সব কিছু শেষ হওয়ার পরে যদি সময় থাকে তাহলে অ্যাপ্রোচ করবা, না হলে ছেড়ে দিবা। ওকে, কারণ টাইম ম্যানেজমেন্ট কিন্তু হবে না। তারপরে দেখো সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? একদম বেসিক জিনিস, একদম বেসিক জিনিস। তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, একদম থিওরি টাইপ প্রশ্ন, একটু কষ্ট করে মনে রাখতে হবে। নেক্সটে আসো যে ভাইয়া একটা রকেটের দ্রুতি কত দ্রুতিতে চলে, দ্যাট মিনস ভির মান বের করতে বলছে, এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে, দ্যাট মিনস 1/4। দেখো দ্রুতি বা বেগ নির্ণয়ের একটা বেসিক শর্টকাট সূত্র আছে যে ভি ইকুয়াল টু 1 - 1/n²। তাহলে দেখো তো এখানে কি আসতেছে, রুট ওভার 1 - 4, 4-এর উপর স্কোয়ার করলে 4 × 4 = 16, তাহলে রুট ওভার 15 ডিভাইডেড বাই 4 × 4 = 16, তাহলে 4 ইন্টু এখানে সি থাকবে আলোর বেগ, এখানে সি থাকবে আলোর বেগ। তাহলে এটাকে ক্যালকুলেশন করি আমরা। দেখো আমাদের এখন সি পজিশনে আছে, তাহলে এই ক্যালকুলেশনটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো রুট ওভার 16কে করলে 4 হয়, তাহলে এখানে 15, তাহলে 4-এর থেকে সামথিং অল্প একটু কম আসবে, 4 থেকে একটু কম আসবে, ধরো 3.9 চলে আসলো, আর ডিভাইডেড বাই 4, তাহলে 4 কাটাকাটি করলে 1 হয়, তাহলে এটা তো সামথিং মানে 1-এর কাছাকাছি, অ্যাপ্রক্সিমেট 1। তাহলে দেখো তো অ্যাপ্রক্সিমেট 1 আকারে কে আছে, অ্যাপ্রক্সিমেট 1 আকারে দেখো এই যে 1.96, একদম 1-এর কাছাকাছি, তাহলে এইটাই আনসার। বুঝছো? এটা তুমি যদি বেসিক পদ্ধতিতে সমাধান করতে চাও অনেক সময় লাগবে, সো তুমি এই স্পেশাল সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবা, বুঝছো? সো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আমাদের এডমিশনের বেসিক যে ক্লাসগুলো লাইভ ক্লাসে, এগুলো প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াইছি। তোমরা যারা আমাদের পেইড বেসের শিক্ষার্থী আসো,
এগুলো কিন্তু ভাই আমি একদম প্রত্যেকটা জিনিস ক্লাসের মধ্যে দেখাই দিছি, প্রত্যেকটা জিনিস। আর যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী ছিল না তারা একটু কষ্ট করে মাথায় রাখো। আর যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার প্ল্যান করতেছো তোমাদের জন্য আলটিমেটলি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ আছে। সেখানে অবশ্যই তুমি ওয়ান স্টপ সলিউশন, তুমি বই পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, আর্কাইভ ক্লাস পাচ্ছ, পরীক্ষা পাচ্ছ, যাবতীয় এডমিশনের টেস্টের জন্য যা লাগবে সব কিছুই গুছানো থাকবে সেখানে। ওকে, আচ্ছা পরবর্তীতে আসি আমরা, যে ভাইয়া এ ইকুয়াল টু মাইনাস বি হলে, দেখো এ ইকুয়াল টু মাইনাস বি তাহলে দিক ভিন্ন, তাহলে ভাই এটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আর এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, তাহলে সাইন 180 ডিগ্রির মান কত ভাই? সাইন 180 ডিগ্রি মান কত? সাইন 180 ডিগ্রি মান কত? 0। দ্যাট মিনস শূন্যর সাথে যাই গুণ করে না কেন 0 হয়ে যাবে। তাহলে আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার পাচ্ছি আমরা। আমাদের কি ভাইয়া? বি নাম্বারটা আমরা রাইট অ্যান্সার পাচ্ছি। কি ভাইয়া? বি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার পাচ্ছি। ওকে, একদম বেসিক জিনিস, খুব সহজ একটা জিনিস। সো আমরা পরবর্তীতে আসি, যে ভাইয়া একটি দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? ভাই দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক, দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক, দৃঢ় বস্তুর আমাদের দৈর্ঘ্য পরিবর্তন হয়? দৈর্ঘ্য পরিবর্তন হয় না। দৃঢ় বস্তু মানে একদম শক্তপোক্ত একটা জিনিস, এটার কোনো দৈর্ঘ্য পরিবর্তন হয়? এটার জীবনেও দৈর্ঘ্য পরিবর্তন হয় না, মানে বিকৃতি ঘটে না। তাহলে বিকৃতি যদি না ঘটে, তাহলে বিকৃতিও ঘটবে না। তাহলে বিকৃতি না ঘটলে ইয়ং গুণাঙ্কের সূত্র কি? যে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে বিকৃতি যদি না থাকে তাহলে কি হবে? যে ভাইয়া আমাদের অসীম চলে আসবে। সামথিং ডিভাইডেড বাই জিরো, সামথিং ডিভাইডেড বাই জিরো, সামথিং ডিভাইডেড বাই জিরো মানে কি? অসীম। সামথিং ডিভাইডেড বাই জিরো মানে কি? অসীম। সামথিং ডিভাইডেড বাই জিরো মানে কি ভাইয়া? অসীম। ওকে, নেক্সটে আসো। দেখো এই প্রশ্নটা সহজ প্রশ্ন, বাট একটু টাইম লাগবে। দেখো কি বলছে, যে ভাইয়া এ ইকুয়ালস টু এত, বি ইকুয়ালস টু এত, তাহলে এ মাইনাস বি এবং এ প্লাস বি এর মধ্যবর্তী কোণ। তাহলে সবার আগে এ প্লাস বি এবং এ মাইনাস বি বের করতে হবে। তাহলে এ প্লাস বি আমরা বের করে নিই, চলো। তাহলে এ প্লাস বিকে ধরলাম আমরা ডি ভেক্টর, ধরে নাও তাহলে সুবিধা হবে। এ প্লাস বি তাহলে এখানে 1, এখানে 2, তাহলে আমাদের 3i, এখানে 4, এখানে 2, তার মানে 6a। ওকে, আবার এ মাইনাস বি এটাকে আমরা ই ভেক্টর ধরলাম, ধরে নাও। তাহলে এ মাইনাস বি, তাহলে 2 থেকে 1 বাদ দাও, তাহলে i থাকবে। আবার 4 থেকে 2 বাদ দাও, তার মানে 2j থাকবে। ওকে, এখন এটার মধ্যে আমাদেরকে মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি? যে ভাই থিটা ইকুয়াল টু কস ইনভার্স দুইটা ভেক্টরের ডট গুণফল। দ্যাট মিনস এই যে আমরা ডি ডট ই ডিভাইডেড বাই ডি ভেক্টরের মান এবং ই ভেক্টরের মান। সো এটার মান কত হবে দেখো তো, যে 9 আর হচ্ছে 36, তাহলে 36 আর 9 কত আসতেছে? সো 36 আর 9, 9, 10, 11, 12, 13, 14, 15, দ্যাট মিনস 45 এই অবস্থায় রাখো। আর এটা কত আসতেছে? 2 2 4 আর একে 5, রুট ওভার 5, এটাকে এই অবস্থায় রাখো। তাহলে এটাকে 5 লং 45, তাহলে 9 ইন্টু 5, তাহলে 3√5 এই অবস্থায় রাখলাম। ওকে, তাহলে মান বসাই দেয়। আবার ডট গুণফল করো, ডট গুণফল করলে ডি ডট ই এর মান কত হবে? 3 অক্ষে 3 প্লাস 3 দুগুণ 6 দুগুণ 12, তাহলে 12, 13, 14, 15, তাহলে উপরে থাকতেছে 15। তাহলে 15 ডিভাইডেড বাই রুট ওভার 5 ইন্টু 3√5, তাহলে 3 দিয়ে কাটো, 3 5 15, তাহলে দুইটা রুট মিলাই একটা, দুইটা রুট 5 মানে একটা 5, তাহলে এই একটা 5 আর এই একটা 5 কাটা, তাহলে এখানে কত আসতেছে? কস ইনভার্স 1। তাহলে কস কত ডিগ্রির মান 1, সেটাই হবে অ্যান্সার। তাহলে কস কত ডিগ্রির মান 1 ভাইয়া? কস 0 ডিগ্রির মান 1। দ্যাট মিনস আমাদের কস 0 ডিগ্রির মান আলটিমেটলি 1। দ্যাট মিনস ডি নাম্বারটা 0 ডিগ্রি অ্যান্সার হবে। ওকে, ডি নাম্বারটা 0 ডিগ্রি অ্যান্সার হবে। ওকে, সো খুব সহজ একটা প্রশ্ন, মধ্যবর্তী কোণ বের করতে বলছে, বাট একটু ঘুরায় আসছে, একটু স্ট্যান্ডার্ডভাবে আসছে। ওকে, নেক্সটে আসো। কি বলছে? বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে? ভাই আমাদের কাজের সূত্র কি? যে ভাইয়া এফ এস কস থিটা, তাহলে এখানে শূন্য আনতে গেলে এই কস থিটার মান শূন্য আনতে হবে। কস কত ডিগ্রির মান শূন্য ভাইয়া? কস 90 ডিগ্রির মান শূন্য, কারণ কস 0 ডিগ্রি মান আবার 1। তাহলে আমাদের কাজ শূন্য হইতে গেলে কত হইতে হবে? কাজ শূন্য হইতে গেলে আমাদেরকে 90 হইতে হবে। তাহলে আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার, ডি নাম্বারটা রাইট অ্যান্সার। এটা বেসিক টাইপের প্রশ্ন। সো তুমি দেখা মাত্রই উত্তর পারা উচিত, তুমি দেখা মাত্রই কি ভাইয়া? উত্তর পারা উচিত, দেখা মাত্রই কি করা উচিত? উত্তর পারা উচিত। নেক্সটে আসি, যে ভাইয়া সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত?
ভাই সেকেন্ড দোলকের দোলনকাল কত সেটা আগে তোমাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড দোলকের দোলনকাল কত সেটা আগে তোমাকে মাথায় রাখতে হবে। দোলনকাল কত? 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের 2 সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক কত? তাহলে এফ ইকুয়াল টু 1/t। তাহলে 1/, আমাদের কত? 2, 1/2, দ্যাট মিনস 0.5 হার্টস। তাহলে 0.5 কোথায় আছে? এই যে ডি নাম্বারটা, বেসিক। এগুলো থিওরি টাইপ প্রশ্ন। দেখো সব প্রশ্নই কঠিন আসবে না, কিছু প্রশ্ন ছিল যে ক্যালকুলেশন করতে টাইম বেশি লাগতেছিল, কিছু ম্যাথমেটিক, আবার কিছু থিওরি, ব্যালেন্স আকারে প্রশ্ন থাকবে। ওকে, নেক্সটে আসো। সেকেন্ড দোলক থেকে কি কি ইনফরমেশন লাগতে পারে তোমাকে সুন্দর মতো আমাদের এই যে বই থেকে, লেকচার শিট থেকে এখানে অ্যাড করে দিছি, যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে এই বইগুলো থেকে স্লাইডের মধ্যে অ্যাড করে রাখছি। সো তোমরা স্লাইডটা অবশ্যই কি করবা? রিডিং পড়বা। তাহলে এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে দেখো প্রত্যেকটা জিনিস টাইপ করে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস টাইপ করে দেওয়া আছে। সো এগুলো একটাবার রিডিং দিয়ে যাবা, এগুলো একটাবার রিডিং দিয়ে যাবা। সো সেকেন্ড দোলক থেকে প্রশ্ন আসলে এর বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না, এর বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না। ওকে, চলো নেক্সটে যাই আমরা। দেখো কোনটির মাত্রা নাই? মাত্রা নাই কোনটা ভাই? বিকৃতি। বিকৃতি খুবই সহজ। বিকৃতি কেন? কেন মাত্রা নাই বলো তো দেখি, কেন মাত্রা নাই? কারণ বিকৃতি মানে পরিবর্তন ডিভাইডেড বাই আদি। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। বিকৃতি 3 ধরনের হয়। সো দৈর্ঘ্য দিয়ে যদি কম্পেয়ার করো তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কাটাই যায়, কিছুই তো থাকে না আর। তাহলে আমাদের একক মাত্রা নাই কিন্তু আমাদের বিকৃতির। এটা তোমরা নিজেরাই পারবা। দেখো এখানে কি বলছে, এটা আমি ক্লাসের শুরুতেই করা দিছি। বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক এবং বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে? তাহলে রোধের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক ভাইয়া? r² সম্পর্ক। তাহলে ব্যাসার্ধ অর্ধেক করছে, তাহলে আমাদের 1/2 তার উপরে হোল স্কোয়ার, তাহলে 1/4, তাহলে উল্টায় যাবে শুধুমাত্র 4, 4 গুণ হয়ে যাবে। তাহলে সি নাম্বারটা রাইট আনসার। বুঝছো? ওই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়েই কিন্তু আমরা করে ফেলতেছি, সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়েই কিন্তু আমরা করে ফেলতেছি ভাইয়া, সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়েই আমরা করে ফেলতেছি। সো এগুলো একটু মাথায় রাখবা যে ভাইয়া আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে সমাধান করতে পারি। ওকে, নেক্সটে আসো। দেখো হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তি এত হলে দ্বিতীয় কক্ষপথে শক্তি কত? সো শক্তি নির্ণয় সূত্র স্পেশাল জিনিস e⁻n মাইনাস আমাদের u1/n²। এটা মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তাহলে E1 ভূমি অবস্থায় শক্তি দেওয়াই আছে কত? দেখো তো যে ভাইয়া আমাদের কত? মাইনাস, এটা কিন্তু মাইনাস না, এই যে E1/n² হবে। তাহলে মাইনাস কত দেওয়া আছে পরীক্ষার প্রশ্নে? 13.6/n²। তাহলে কত অবস্থায় বলছে যে ভাই দ্বিতীয় কক্ষপথে, দ্যাট মিনস n এর মান 2, তাহলে 2 × 4, তাহলে 4, 3 × 4 = 12, তাহলে 3 পয়েন্ট সামথিং, তাহলে 3 পয়েন্ট সামথিং, বি নাম্বারটা রাইট আনসার। সো স্পেশাল এই সূত্রটা মাথায় রাখবা। শক্তি নির্ণয় সূত্র কি? যে কোনো কক্ষপথের শক্তি নির্ণয় সূত্র En = E1/n², E1/n², এবং E1 এর মানটা মনে রাখবা, E1 এর মান হচ্ছে 13.6, মাইনাস কিন্তু এটা 13.6, কিন্তু এটা কি হবে? মাইনাস 13.6, কিন্তু এটা কি হবে? মাইনাস। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন এইখানে শক্তি বাদ দিয়ে আর কি আসতে পারে? ব্যাসার্ধ থাকতে পারে। সো ব্যাসার্ধের বেলায় কি জানি আমরা? Rn = 0.35 ইন্টু আমাদের এইখান থেকে হবে আর, এখান থেকে সূত্রটা আমরা n² এইভাবে লিখতে পারি, ঠিক আছে? Rn = R1 × n²। এই R1 এর মানেই হচ্ছে এত, বাট এটা অ্যাঙ্গস্ট্রোম এককে, ঠিক আছে? 0.53 অ্যাঙ্গস্ট্রোম, 0.53 অ্যাঙ্গস্ট্রোম, 0.53 অ্যাঙ্গস্ট্রোম। মিটার এককে হইলে ওই যে অ্যাঙ্গস্ট্রোমকে মিটারে নিয়ে যাবা, 10⁻⁻10 বা 10⁻10 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে দেখো ব্যাসার্ধের যে কোনো কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি? 0.53 অ্যাঙ্গস্ট্রোম ইন্টু n², শেষ। ব্যাসার্ধ। আর শক্তি নির্ণয় সূত্র কি? যে ভাইয়া E1/n²। আবার এটাকে এইভাবে নাম মুখস্থ করে ডিরেক্ট এইভাবে মনে রাখবে, মাইনাস 13.6/n²। আর এইটার একক কিন্তু ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এটার একক ইলেকট্রন ভোল্ট, আর এটার একক তাহলে কি আসবে? সিম্পল, তাহলে অ্যাঙ্গস্ট্রোম একক এনেছি, তাহলে অ্যাঙ্গস্ট্রোমই থাকবে। ওকে, বুঝতে পেরেছো ভাইয়ারা? বুঝতে পেরেছো? খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। ওকে, পরীক্ষায় কিন্তু আসে খুবই। তাহলে দেখো এই যে এই প্রশ্নটা, এইটা এইচএসসির প্রশ্ন, এটা অনেক আগে এইচএসসি বোর্ড পরীক্ষায় আসছিল। সো যারা এইচএসসির বেলায় ভালো মতো টেস্ট পেপার সমাধান করছে এই প্রশ্নটা পারা উচিত। দেখো তো কি বলছে, যে কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হলে কখন কি হবে? তাহলে দেখো এটার বেসিক কন্ডিশনগুলো একটু দেখাই দেই। সো কন্ডিশন হচ্ছে আমাদের R = R0 কখন হবে? যখন এদের মধ্যে আলটিমেটলি আকর্ষণ বিকর্ষণ বলের মান সমান হবে। আবার আর কখন হবে বড়? যখন এদের মধ্যে আকর্ষণ কাজ করবে।
আর কখন আর নট বড় হবে? যখন এদের মধ্যে বিকর্ষণ কাজ করবে। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? একদম শর্টে বললাম ব্যাখ্যাটা। সো দেখো আমাদের বলছে যে ভাইয়া নিট বল শূন্য। এই নিট বল শূন্য মানে আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু করবে না। নিট বল শূন্য মানে দেখো এই যে এখানে কিন্তু বলাও ছিল এই যে নিট বল শূন্য। নিট বল শূন্য মানেই হচ্ছে আকর্ষণ বিকর্ষণ কিছু করবে না। তখন কি হয়? দুইটা সমান হয়। তখন কি হয়? দুইটা সমান হয়। তাহলে ভাইয়া এখান থেকে কই গেল রে? এই যে দুইটা সমান কোথায় আছে? এই যে আমাদের এই নাম্বারটা রাইট অ্যান্সার। কখন আকর্ষণধর্মী হইতে পারে, কখন বিকর্ষণধর্মী হইতে পারে, এটাও ব্যাখ্যাতে অ্যাড করে দিছি, ভালো মতো দেখে যাবা। পরীক্ষার জন্য বেশ 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 গুরুত্বপূর্ণ। ওকে, পরীক্ষার জন্য ভাইয়া বেশ গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ওকে, বুঝতে পেরেছি। তাহলে চলো পরবর্তীতে এই যে সেকেন্ড টাইম কোর্স নিয়ে তো অলরেডি বলছি। সো তোমাদের 20 জুলাই পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট চলবে। আমাদের আগের কোর্স ফি কিন্তু 3999, দ্যাট মিন 4000 টাকা ছিল। এখন তোমরা 20 জুলাইয়ের মধ্যে ভর্তি হইলে স্পেশাল ডিসকাউন্টে মাত্র 3699 টাকায় ভর্তি হতে পারবা। 300 টাকা ডিসকাউন্টে তুমি ভর্তি হইতে পারবা। 3699 টাকায় ভর্তি হইতে পারবা। ওকে, ভর্তি হইতে বা কোর্সের বিস্তারিত জানতে আমাদের এডুকেশন পেজে মেসেজ দিলেই তোমাকে সহযোগিতা করবে আমাদের প্রতিনিধি। ওকে, দেখো পরবর্তীতে কি বলছে? কোন বর্ণের আলোর বিচ্যুতি বেশি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই। বিচ্যুতির সাথে তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক আছে। বিচ্যুতির সাথে তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক কি বলেন তো দেখি? বিচ্যুতির সাথে তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক কি? বিচ্যুতির সাথে তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক কি? সো এই বিচ্যুতির সাথে তরঙ্গদৈর্ঘ্য ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে ল্যামডা আর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে তরঙ্গদৈর্ঘ্য কার বেশি? তাহলে বিচ্যুতি বেশি হবে। তাহলে তরঙ্গদৈর্ঘ্য কার কম? সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এখানে কমলা, বেগুনি, লাল, হলুদ সবগুলাই আমাদের দৃশ্যমান আলো। দ্যাট মিনস দৃশ্যমান আলোগুলোকে আমরা কি হিসেবে চিনি? বেনি আসহ কলা, আসহ কলা। তাহলে এইখানে এই দিক থেকে এই দিকে গেলে ল্যামডা বাড়ে। তাহলে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে বিচ্যুতি কম হয়ে যাবে। আর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম কার? বেগুনি। তাহলে বেগুনির কম, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক বিচ্যুতি সব থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমাদের চাইছে বিচ্যুতি বেশি, তাহলে বেগুনি। তাহলে আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সটে আসি আমরা। দেখো আমাদের তড়িৎ চৌম্বক তরঙ্গ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তড়িৎ চৌম্বক তরঙ্গ, তড়িৎ চৌম্বক তরঙ্গ, তড়িৎ চৌম্বক তরঙ্গ, তড়িৎ চৌম্বক তরঙ্গ, এখান থেকে ভাইয়া প্রশ্ন আসে পরীক্ষায়। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে তড়িৎ চৌম্বক তরঙ্গ ইন টোটাল কয়টা আছে? 60টা। কয়টা আছে? 60টা। সেটা কি কি? বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, বেগুনি, এক্স রে, গামারে। সো তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সো এই 60টা মনে রাখতে হবে। এই 60টা মনে রাখার জন্য একটা স্পেশাল টেকনিকে তুমি মনে রাখতে পারো। এবং এই সিরিয়াল অনুযায়ী মনে রাখতে হবে। কেন? এই সিরিয়াল অনুযায়ী মনে রাখলে দেখো উপর থেকে তুমি যদি নিচের দিকে আসো তাহলে আমাদের কম্পাঙ্ক বৃদ্ধি পাবে, শক্তি বৃদ্ধি পাবে, ভেদনযোগ্যতা বৃদ্ধি পাবে, ঠিক আছে? আর যদি নিচ থেকে উপরের দিকে আসো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এটাই কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি আসে। সো এখন কথা হচ্ছে যে ভাই এগুলো কীভাবে মনে রাখবো? একদম সিরিয়াল অনুযায়ী। সো এটার জন্য একটা স্পেশাল দেখো ফানি শর্টকাট আছে, যে বেইমান এবিডি ভিলিয়াস, বেইমান এবিডি ভিলিয়াসকে কারা কারা চিনো? কমেন্ট করো তো। সাউথ আফ্রিকার ব্যাটসম্যান ছিল বেইমান এবিডি ভিলিয়াস। এক্সের গ্রামে যায়, ঠিক আছে? ও একটা প্রেম করতো, সেকা খাওয়ার পরে আবার ওর পিছন পিছন ঘুরতেছে। এক্সের গ্রামে যায়, গ্রামে যায়। ওকে, সো দেখো এই যে বে থেকে বেতার তরঙ্গ, মা থেকে মাইক্রোওয়েভ, এবি থেকে অবলোহিত, ডিই থেকে দৃশ্যমান, ভিআইতে ভায়োলেট, ভায়োলেট মানে অতিবেগুনি, এক্স রে থেকে এক্সে, এক্সের মানে এক্স রে, আর গ্রাম থেকে গামারে। একদম খুব সুন্দর মতো দেখো এটা মনে রাখতে পারবা। বেইমান এবিডি ভিলিয়াস এক্সের গ্রামে যায়, এবং কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার কম্পাঙ্ক বেশি, কার শক্তি বেশি, এগুলোকে একটু স্টার মার্ক করি। এগুলো পরীক্ষায় আসে, একটু পরে আমি তোমাদেরকে প্রশ্ন সমাধান করে দেখাবো, অলরেডি আসছে সেন্টারে। ওকে, সো এইটা এই ক্রম অনুযায়ী মনে রাখতে পারলে আমরা কি করতে পারবো? ডিরেক্ট অ্যান্সার করতে পারবো। সো পরবর্তীতে আসি। দেখো পিভি ইকুয়াল টু ধ্রুবক কোন প্রক্রিয়া সমর্থন করে? ভাই একটু আগেই পড়াইছি সমউষ্ণ প্রক্রিয়া, গ্রাফগুলানো দেখাই দিয়েছিলাম। নেক্সটে আসো যে তড়িৎ চৌম্বক ফ্লাক্সের একক কি? তড়িৎ চৌম্বকীয় ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্সের একক ওয়েবার। চৌম্বক ফ্লাক্সের একক, চৌম্বক ফ্লাক্সের একক কি হবে ভাইয়া? আমাদের ওয়েবার। ওকে, নেক্সটে আসো। পরবর্তীতে দেখো একটি সরল দোলক ববের ভর বৃদ্ধি করলে দোলনকাল, ভাই ভরের সাথে দোলনকালের কোনো সম্পর্কই নাই, অপরিবর্তিত থাকবে। কারণ দোলনকালের সম্পর্ক কি জানি? যে ভাই টি ইকুয়াল টু 2 পাই √L/g,
ভাই এখানে কোথাও এই সূত্রের মধ্যে এম আছে? এম তো নাই, তাহলে কোনো সম্পর্ক নাই, মানে অপরিবর্তিত থাকবে। এখন কথা হচ্ছে এখান থেকে আর কীভাবে প্রশ্ন আসতে পারে আমি একটু তোমাকে দেখাই দিই। যে ভাইয়া তোমাকে বলতে পারে যে ভাইয়া একটা দোলককে তুমি কৃত্রিম উপগ্রহে নিয়ে গেছো, কৃত্রিম উপগ্রহে নিয়ে গেছো। কৃত্রিম উপগ্রহে জি এর মান কত বলো দেখি? জি এর মান 0। তাহলে জি 0 হইলে টি কত হবে? তাহলে 2π√L/g। তাহলে জি 0 হইলে সামথিং ডিভাইডেড বাই 0, মানে হচ্ছে কত? পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে টি 0 হয়ে যাবে। আবার টি 0 হইলে কম্পাঙ্ক কত হবে বলো দেখি? তাহলে কম্পাঙ্ক F = 1/t। তাহলে টি যদি 0 হয় তাহলে সামথিং ডিভাইড বাই 0 মানে অসীম। সো এইখান থেকে কম্পাঙ্ক আসে না হয় দোলনকাল আসে। খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কম্পাঙ্ক আসবে না হয় দোলনকাল আসবে, কম্পাঙ্ক আসবে না হয় দোলনকাল আসবে, কম্পাঙ্ক আসবে না হয় দোলনকাল আসবে, বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। আবার এইখান থেকে আমাদের টি এর সাথে বল ধ্রুবকের কি সম্পর্ক? একটা সূত্র আছে 2π√m/k। তাহলে টি এর সাথে সম্পর্ক বল ধ্রুবকের দেখো আমাদের কত? সমানুপাতিক। আবার এফ এর সম্পর্ক কি? আমাদের এই সূত্র, কম্পাঙ্কের সূত্রটা মনে রাখবা, 1/2π√k/m। তাহলে এফ এর সাথে সম্পর্ক কিন্তু আমাদের বর্গমূলের সমানুপাতিক। আর হচ্ছে বল ধ্রুবকের এইটা হচ্ছে সমানুপাতিক, কেন লিখছি রে? ব্যস্তানুপাতিক। তাহলে টি সমানুপাতিক 1/√k, বুঝছো? নেক্সটে আসি আমরা। সো এইখান থেকে আর কি ধরনের প্রবলেম আসতে পারে? সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, বেসিক সূত্র থেকে এই প্রশ্নটা আসতে পারে যে ভাইয়া 2π√L/g। দ্যাট মিনস এইখানে টি এর সাথে এল এর কি সম্পর্ক? সমানুপাতিক। টি এর সাথে জি এর কি সম্পর্ক? বর্গমূলের ব্যস্তানুপাতিক, একটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। সো এইখান থেকে আমরা যদি এল বের করতে চাই তাহলে এল সমানুপাতিক টি স্কোয়ার হবে। তাহলে দৈর্ঘ্য কত গুণ করলে আলটিমেটলি পর্যায়কাল এত গুণ করছে দৈর্ঘ্য কত? এই ধরনের প্রবলেম আসতে পারে। আবার এখান থেকে গ্রাফও আসতে পারে। দেখো সমানুপাতিক তার মানে মূলবিন্দুগামী সরলরেখা হবে, ব্যস্তানুপাতিক তার মানে আয়তাকার অধিবৃত্তাকার গ্রাফ হবে, বুঝছো? সো এইখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই সম্পর্ক দিয়ে তোমার অনুপাত আকারে প্রশ্ন, অনুপাত প্রশ্ন, অনুপাত প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অনুপাত প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সটে আসি আমরা। সো এই যে এখন এগুলো নিজেরাই পারবা। দেখো একটা সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে, ভাই পৃথিবীর কেন্দ্রে তো জি এর মান 0, তাহলে উহার দোলনকাল 2π√L/g, তার মানে L/0, সামথিং বাই 0 মানেই আমাদের 0, তাহলে আমাদের 0। দেখছো কিভাবে প্রশ্ন আসে? একটু আগেই তোমাদেরকে বলে দিছি, কিন্তু এগুলা একটু আগেই তোমাদেরকে বলে দিছি, একটু আগেই তোমাদেরকে বলে দিছি। এখন খালি দেখবা আর উত্তর করবা, এখন তুমি দেখবা আর উত্তর করবা। এই দাঁড়াও 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 দাঁড়াও, এখানে জি 0 না, সামথিং ডিভাইডেড বাই 0। এই আমি কি উল্টা লিখছি না তো? সরি সরি, সামথিং ডিভাইডেড বাই 0 মানে কি? সামথিং ডিভাইডেড বাই 0 মানে তো ইনফিনিটি রে, ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি। আচ্ছা দাঁড়াও দেখি আমি কি এখানে এর আগে উল্টা লিখে ফেলছি নাকি? হ্যাঁ উল্টা লিখছি, হাই 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 হাই, মান সম্মান সব শেষ। দেখো এইখানে, এইখানে একটু উল্টা হয়ে গেছে, দুঃখিত 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 দুঃখিত। ওকে, সো সামথিং ডিভাইডেড বাই 0, সামথিং ডিভাইডেড বাই 0 মানে কি? 0 দ্বারা ভাগ করলে তো ইনফিনিটি চলে আসবে। আবার এখানে 1 ডিভাইডেড বাই, তাহলে ইনফিনিটি, ও ইনফিনিটি মানে 1 ডিভাইড বাই 0, তাহলে ঘুরে উল্টে 0 ডিভাইডেড বাই সামথিং, এইটা হবে 0। সো মনে রাখবা দোলনকাল হবে অসীম আর কম্পাঙ্ক হবে 0। সো মাঝে মাঝে দোলনকাল না দিয়ে কম্পাঙ্ক আসতে পারে, দোলনকাল না দিয়ে কম্পাঙ্ক আসতে পারে। তাহলে এখানে কি চাইছে ভাই? এখানে দোলনকাল চাইছে, তাহলে অসীম, দোলনকাল হলে অসীম। সেই দেখো 0, এই যে এটা দেখেই আলটিমেটলি আমি চেক করছি। দেখো যেটা ভুল হয় সেটা অপশনে থাকে, যেটা ভুল হইতে পারে সেটা ভাইয়া কোথায় থাকতে পারে? অপশনে কিন্তু থাকবে। যেটা ভুল হতে পারে সেটা অপশনে থাকে। নেক্সটে আসি আমরা। দেখো এই যে এই পার্সেন্টেজের ম্যাথ আসতে পারে, সেন্ট্রালে এখন পর্যন্ত একবারও আসে নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এটা মোস্ট ফেভারিট প্রশ্ন, বারবার আসে, অনেকবার আসছিল 2 থেকে 3 বার। সো দেখো পার্সেন্টেজের ম্যাথ কী বলছে? দোলনকালের সাথে আমাদের কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক। ভাই দোলনকালের সাথে কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। ওকে, তাহলে কি বের করতে বলছে? কার্যকরী দৈর্ঘ্য। তাহলে যাকে বের করতে হয় তাকে সিঙ্গেল রাখবো, তাহলে টি স্কোয়ার। ওকে, আচ্ছা দোলনকাল এত পার্সেন্ট বাড়ালে, তাহলে আমাদের বাড়াইলে, তাহলে আদি অবস্থায় কত ছিল? পার্সেন্টেজ থাকলে ধরে নিবা 100, তাহলে L2 কত পার্সেন্ট বাড়াইছে? 50%, তাহলে 100 + 50, দ্যাট মিনস 150%। এটা পার্সেন্টেজকে ভাঙাইলে 100 দ্বারা ভাগ করলে 1.5। ওকে,
তাহলে এখন আমাদের এল সমানুপাতিক কত বলছে, কাটে বের করতে বলছে, কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত। দেখো কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন বলছে আবার এখানে, কিন্তু কত হবে এটা কিন্তু বলে নাই। সো বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন। কার্যকরী দৈর্ঘ্য তাহলে এল বের করবো আমরা, তাহলে টি এর উপর স্কোয়ার, দ্যাট মিনস 1.5, তার উপরে স্কোয়ার, তাহলে 1.5 কে স্কোয়ার করলে 2.25, এটাকে তুমি যদি পার্সেন্টেজে নাও 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের 225%। এইটা যদি কখনো প্রশ্ন বলা থাকে যে ভাই কত হবে, তখন হবে 225%। বাট তোমাকে বলছে পরিবর্তন, তাহলে ওই যে আদি অবস্থায় যে 100 ধরে নিয়েছিলাম ওটা বাদ দাও, তাহলে 100 বাদ দাও, তাহলে হবে 125%। তাহলে 125% কোথায়, সি নাম্বারটা। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ডিসিইউ এর জন্য, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ডিসিইউ এর জন্য। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাইয়া ডিসিইউ এর জন্য, মাথায় রাখতে হবে। ওকে, মাথায় রাখিতে হবে। নেক্সটে আসি আমরা। এই যে অনুপাত রিলেটেড প্রশ্ন, অনুপাত রিলেটেড প্রশ্ন, অনুপাত রিলেটেড প্রশ্ন। ওকে, অনুপাত রিলেটেড প্রশ্ন, অনুপাত রিলেটেড প্রশ্ন। একটু আগে তোমাকে বলছিলাম না অনেক বেশি গুরুত্বপূর্ণ আসে, অনেক বেশি গুরুত্বপূর্ণ আসে। তাহলে দেখো আমরা কিন্তু রিসেন্ট বছরের প্রশ্নটাই এমনভাবে প্র্যাকটিস করতেছি যে ওই টপিকগুলো থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আমরা কিন্তু দেখে ফেলতেছি। বুঝতে পারছো? ওই টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আমরা কিন্তু ভাইয়া কি করতেছি, দেখে ফেলতেছি। ওই টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসে আমরা কিন্তু দেখে ফেলতেছি। ওকে, সো ক্লাসটা আলটিমেটলি আর বেশি দীর্ঘায়িত হবে না, ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত হবে না, আমরা একদম শেষ পর্যায়ে আছে, কিন্তু একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। ওকে, আচ্ছা দেখো, সো আলটিমেটলি আমরা এখান থেকে কি বলতে পারি যে ভাইয়া কোনো স্থানের দুটি সরল দোলকের, আমাদের দোলকের দোলনকালের অনুপাত, দ্যাট মিনস T1 T2, তাহলে কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত। এটা তোমরা পারা উচিত না, বলো তো দেখি, পারা উচিত না ভাইয়া? L1 ডিভাইডেড বাই L2, তাহলে আমাদের টি এর সাথে কি সম্পর্ক, এল এর বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখন কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক বের করতে বলছে, তাহলে এল সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে T1 ডিভাইডেড বাই T2 তার উপরে হোল স্কোয়ার বসাই দাও, তাহলে 4 ডিভাইড বাই 5, 4 ডিভাইড বাই 5 তার উপরে হোল স্কোয়ার, তাহলে 16:25 এটাই হবে অ্যান্সার। 16:25 এটাই হবে অ্যান্সার, 16:25 এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, সো পরবর্তীতে আসি আমরা, এটাই আমাদের লাস্ট কোশ্চেন ক্লাসের। সো ডিসিইউ এর একদম রিসেন্ট সালের যত কোশ্চেন ছিল আমরা প্রত্যেকটাই, ডিসিইউ এর রিসেন্ট সালের যত কোশ্চেন ছিল প্রত্যেকটাই সমাধান করছি, এবং ওই টপিকগুলো থেকে আর কীভাবে ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দেওয়ার ট্রাই করছি, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দেওয়ার ট্রাই করছি। বুঝছো? বুঝছো ভাইয়া? সো এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। একটু আলটিমেটলি যদি তুমি আমার ক্লাসটা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে করো, তাহলে তুমি এই যে লাস্ট সময়ের মধ্যে কীভাবে প্র্যাকটিস করবা যে একটা কোশ্চেন টপিক আসছে, এই টপিকটা আর কতভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, সেটাই কিন্তু আজকের ক্লাসে পুরো জিনিসটাই আমি তোমাদেরকে দেখাই দিছি যে ভাই কোশ্চেন ব্যাংক কীভাবে সমাধান করতে হবে। এই রিসেন্ট সময়ে এখন তো কোশ্চেন ব্যাংক সমাধান করা ছাড়া আর কোনো গতি নাই, অ্যান্ড লাস্ট সময় তোমাকে কোশ্চেন ব্যাংক সমাধান করতে হবে। কিন্তু খালি যে যেই কোশ্চেন আছে সেই কোশ্চেনেই গুরুত্ব দিবে না, আমি তোমাদেরকে আজকে দেখাই দেওয়ার ট্রাই করছি যে ভাই কোশ্চেন ব্যাংক প্রশ্নটা আছে, ওই প্রশ্নটা আর কীভাবে ভাঙানো যায়, আর কীভাবে আসতে পারে, এই বেসিকগুলো তোমাকে রিভিশন দিতে হবে ভাই। যেই টপিক আসছে ওই টপিকটা একটু রিভিশন দিতে হবে। কীভাবে রিভিশন দিবা ওই প্রসেসটাই আজকের ক্লাসে, ম্যারাথন ক্লাসে তোমাদেরকে দেখাই দেওয়ার ট্রাই করছি। ওকে, সো দেখো এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এটাই আমাদের ডিসিইউ এর যে রিসেন্ট বছরের কোশ্চেনগুলো ছিল সবগুলো আমি তোমাদেরকে এই ক্লাসের মধ্যে সমাধান করাই দিছি, এবং ওই কোশ্চেনগুলো আর কীভাবে ঘুরায় পাশে আসতে পারে সেটাও দেখাই দিছি। ওকে, সো দেখো এখানে কি বলছে যে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 9 গুণ করা হলে দোলনকাল কত হবে ভাই। তাহলে দৈর্ঘ্যের সাথে দোলনকালের সম্পর্ক, তাহলে টি সমানুপাতিক √L, তাহলে এখন তোমাকে বের করতে বলছে দোলনকাল, তাহলে দৈর্ঘ্য কত গুণ, 9 গুণ, তাহলে বসাই দাও 3, তাহলে 3 গুণ না, দেখো এখন তোমাকে বলা আছে সেকেন্ড দোলক, তাহলে দেখো এটাকে যদি আমরা সম্পর্ক এইভাবে নেই তাহলে এইভাবে লেখা যায় না যে ভাই T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু √L2 ডিভাইডেড বাই L1। ওকে, তাহলে আমরা পরিবর্তিত দোলনকালটা বের করতে চাচ্ছি, তাহলে T2 ইকুয়াল টু √L2 ডিভাইডেড বাই L1 ইন্টু এই যে T1টা এখানে গুণ হবে না, তাহলে দেখো এখানে মান বসাই দিলাম কত, 9 গুণ করছে, তাহলে এটাকে L, এটা 9L, তাহলে LL কাটা ইন্টু T1, সেকেন্ড দোলকের দোলনকাল কত, 2, তাহলে 3 ইন্টু 2, তাহলে 3 2 6, তাহলে 6 সেকেন্ড। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ভুল করে এই 3 সেকেন্ড দাগাই দেওয়া যাবে না, কিন্তু যদি বলতো কত গুণ হবে তখন হতো 3 গুণ,
অ্যান্সারটা হচ্ছে 3 গুণ, বাট এখন তোমাকে ডিরেক্ট স্পেসিফিক সময় বের করতে বলছে, আবার সেকেন্ড দোলক বলা আছে। তাহলে সেকেন্ড দোলকের দোলনকাল 2, দ্যাট মিনস 3 দুগুণ 6 সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? সো দেখো আমি কিন্তু আজকের ক্লাসে তোমাকে কোন কোন জায়গায় ভুল হইতে পারে সেই বিষয়গুলোতে একদম চোখে আঙ্গুল দেখিয়ে দেওয়ার ট্রাই করছি, যে ভাই এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখবা। বুঝছো? সবাই কি ক্লিয়ারলি বুঝছো বলো তো দেখি? সবাই কি ক্লিয়ারলি বুঝছো? সো আজকের ক্লাসের স্লাইডটা আলটিমেটলি সবাইকে দিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে? সো আমরা আজকের ক্লাসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রিসেন্ট সালের যত কোশ্চেন ছিল, রিসেন্ট ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল প্রত্যেকটাই সমাধান করছি, এবং ওই প্রশ্নগুলো আর কি কীভাবে ঘুরায় পাশায় আসতে পারে প্রত্যেকটা জিনিস তোমাকে একদম ভেঙে ভেঙে দেখাই দেওয়ার ট্রাই করছি, যাতে করে তোমরা বুঝতে পারো এই শেষ সময়ে কোশ্চেন ব্যাংকটা আসলে কীভাবে পড়তে হবে। ওকে? আর তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা বা আলটিমেটলি নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমরা এডুকেশন থেকে অলরেডি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ লঞ্চ করে দিয়েছি, এবং লাইভ ক্লাসও চলতেছে। সো যারা ভাবতেছো যে ভাই সেন্ট্রালের পরে আমি সেকেন্ড টাইমের জন্য একটাবার ফাইট করব, তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আমাদের পেজে ইনবক্স করলে আমাদের কোর্সের ইন ডিটেলস তোমাদেরকে বলে দেবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।